দেখ, ইকোনমিক্স এর আমাদের স্ট্যাটিস্টিক্স পোর্শনটা হয়ে গেছে, যেখানে 20 নাম্বার থাকে, ওই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। বাকি 20 নাম্বার বাকি আছে, সেটা হচ্ছে এই ইকোনমিক্স পড়বো, ইকোনমিক্সের জিনিসগুলো পড়তে হবে। প্রথম চ্যাপ্টারটা বেসিক্যালি পুরো পিওর ইকোনমিক্সের চ্যাপ্টার আছে, মার্কেট, ঠিক আছে, যেটা পুরো মার্কেট কি বলে লেখা আছে দেখ, এর ভালো করে দেখ, বইয়ের দিকে তাকা, যেখানে যেখানে আমি দাগ দিতে বলবো বইটা দেখ, বইটা সামনে রাখ, পেন্সিল নে, বইয়ের মধ্যে দাগ দিবি, যেখানে যেখানে দাগ দিতে বলবো। দেখ কি বলেছে, ঠিক আছে, মার্কেট বলছে বেসিক কনসেপ্ট অফ ফর্ম অফ মার্কেট। হয়তো মার্কেট কাকে বলে এক্সামে দেবে না, কিন্তু একটু জানতে হবে যে মার্কেট জিনিসটা কি। বাজার, মার্কেট মানে কি বাজার। বাজার বলতে কি বুঝি, যেমন তুই তোর আশেপাশে অনেক বাজার আছে। বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্রেতা আর বিক্রেতার মিলন হয়, তাই তো? ক্রেতা আর বিক্রেতা যেখানে থাকে সেটা তো বাজার বলে। এখানে কি লিখেছে দেখ, এখানে যে ভালো করে দেখিস, বলছে সাধারণ মানে নরমাল সেন্সে বাজার কাকে বলে, যে স্থানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে নিয়মিত দ্রব্য সামগ্রী কেনা বেচা হয়, তাই না? হয়তো আমি কি বললাম, বাজার কাকে বলে পরীক্ষায় লিখতে দেবে না, ঠিক আছে তো, এরকম কোশ্চেন পরীক্ষায় লিখতে দেয় না, ঠিক আছে তো, তবুও একটু নলেজটা রাখতে হবে যে বাজার কাকে বলে। বাজার হচ্ছে যেমন ধর আমাদের এখানে কি নাগের বাজার আছে, বা ধর কি বলি বড় বাজার আছে, ঠিক আছে, যেমন বড় বড় যে বাজার, ঠিক আছে, বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্রেতা আর বিক্রেতার মিলন হয়। কি করে ক্রেতা বিক্রেতা দ্রব্য সামগ্রী কেনা বেচা করে, তাই তো লিখেছে যে স্থানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে নিয়মিত, নিয়মিত হয়, এমন নেই একদিনই হবে, রোজ রেগুলার হয়, রেগুলার দ্রব্য সামগ্রী কেনা বেচা হয়ে থাকে, তাকে বাজার বলে। এটা হচ্ছে, এটা কি বাজার, মার্কেট যে বললাম, এটা সাধারণ অর্থে, নর্মাল সেন্সে এটাই বাজার বলে। কিন্তু ইকোনমিক্স কি এটাকে বাজার বলে? ইকোনমিক্স এখানে বাজার বলে না। ইকোনমিক্স কি বলছে, বলছে ইকোনমিক্সে বাজারের ধারণাটা এই সাধারণ মানে নর্মাল, নর্মাল সেন্সে যে বাজার বা জেনারেল সেন্সে যে মানে জেনারেল সেন্সে যে মার্কেটের ডেফিনেশন দিয়েছে, ইকোনমিক্সের দিক থেকে মার্কেটের ডিফারেন্সটা একটু আলাদা আছে, ঠিক আছে তো? তো বলছে কি, দ্রব্য সামগ্রী ও উপাদানের ক্রেতা ও বিক্রেতার মধ্যে ঐতিহাসিক বিবর্তন, ঠিক আছে, হিস্টোরিক্যাল চেঞ্জ, ঠিক আছে, মাধ্যমে যে একটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, ঠিক আছে, তাকেই বলা হয় বাজার। সামাজিক সম্পর্ক বা সামাজিক প্রতিষ্ঠান, এই ওয়ার্ডটা খুব জরুরি। সামাজিক সম্পর্ক বা সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে, গড়ে উঠেছে, তাকে অর্থনীতিতে বাজার বলে, ঠিক আছে তো? আমি বারবার বললাম, জাস্ট একটু নর্মাল নলেজের জন্য জেনে রাখ, বাজার জিনিসটা কি পরীক্ষায় দেবে না। তার বাজারের বৈশিষ্ট্য, এরপরে কোশ্চেন কি দিয়ে দেখ, বাজারের বৈশিষ্ট্য। দেখ বাজারের কটা বৈশিষ্ট্য আছে, 5টা বৈশিষ্ট্য। কি আছে, বাজারের জন্য কোনো বিশেষ দ্রব্য বা বিশেষ উপাদান থাকবে। বাজার মার্কেট হচ্ছে এমন একটা জিনিস, যেই মার্কেটে তোর কোনো একটা বিশেষ ধরনের দ্রব্য থাকবে বা দ্রব্য বা বিশেষ উপাদান থাকবে। পৃথক পৃথক দ্রব্যের জন্য পৃথক পৃথক বাজারকে বোঝায়। এক এক রকমের দ্রব্যের জন্য এক এক রকমের বাজার। আমি বারবার বলছি, আমরা বাজার বলতে কি বুঝি? আমরা বাজার বলতে ধর যেমন তোরা যেমন বাজারে করিস, ওই বাজারের কথা এখানে বলা হচ্ছে না। ওই বাজারের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। তুই এখন বলি তোর, স্যার আমি কোনো জিনিস কিনতে চলে গেলাম, দমদমের বাজারে চলে গেলাম, নাগের বাজার চলে গেলাম, বড় ওই বাজারের কথা এখানে বলা হচ্ছে না। ঠিক আছে? এখানে বলছে যে এক একটা দ্রব্যের জন্য এক একটা বাজার হয়। এক একটা দ্রব্যের জন্য একটা বাজার হয়। এখানে তাই বলছে বাজারের জন্য বিশেষ বিশেষ দ্রব্য থাকবে। ঠিক আছে তো? পৃথক পৃথক দ্রব্যের জন্য পৃথক পৃথক বাজার বলছে। যেমন গমের বাজার, ঠিক আছে? পাটের বাজার। কিন্তু স্যার আবার পড়ে নিই, আমি সমস্ত জিনিস বলবো, তো আমরা শুনবো কথা, এই কোশ্চেনে শুনবো। পৃথক পৃথক উপাদানের জন্য পৃথক পৃথক বাজারকে বোঝায়, মানে তাই বলছে শ্রমের বাজার একটা হয়, মূলধনের বাজার মানে ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে, লেবার মার্কেট, এগুলো সমস্ত এক একটা বাজার। ইকোনমিক্সে এগুলোকে বলছে বাজার, ঠিক আছে তো? 2 নম্বর পয়েন্ট বলেছে সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদানের ক্রেতা বিক্রেতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদানের জন্য, মানে এই যে বাজার হবে না, এই দ্রব্যগুলোর নিজস্ব একটা ক্রেতা বিক্রেতা থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদানটি ক্রেতার চাহিদা করবে, মানে ওই দ্রব্যটার প্রতি ক্রেতার একটা চাহিদা থাকবে, ঠিক আছে, এবং বিক্রেতারা যোগান দেবে। আজকে আমি বাজারে গেছি, আমার তো চাহিদা আছে, আর যোগানটা কে দেবে? যে দোকান খুলেছে তার কাছে তো যোগান রাখতে, যোগান মানে সাপ্লাই। আজকে আমি একটা বাজারে গেছি আলু কিনতে, তাহলে আলুর চাহিদা আমার আছে, চাহিদা আমার আছে, তাহলে এই আলুটা জোগাড় করে কাকে রাখতে হবে? বিক্রেতাকে। মানে ওকে যোগান করে রাখতে হবে, যোগান। ও সাপ্লাই করবে, আর আমার আমার কি হবে, ওর কাছে সাপ্লাই থাকতে হবে, আর আমার কাছে ডিমান্ড। এবার বলছি সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদানটির দাম থাকবে। আমি যেই দ্রব্যটা কিনতে হবো তার নিজস্ব একটা দাম থাকবে, প্রাইস থাকবে। ওই দাম অনুসারে দ্রব্যটি কেনাবেচা হতে থাকবে। তো বলছি সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদানটি ক্রেতা বিক্রেতার মধ্যে বিনিময় বা লেনদেনের সম্পর্ক হতে থাকবে। আমি যেমন, ও আমাকে দ্রব্যটা দেবে, মানে বার্টার সিস্টেম। ও আমাকে দ্রব্যটা দেবে, তার বদলে ওকে আমি টাকা দেবো। এটাকে হচ্ছে বিনিময় বা লেনদেন সম্পর্ক থাকবে। আর সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদানটির একটিমাত্র লেনদেন না ঘটে, তখন লেনদেনের প্রবাহ থাকবে। এই কোশ্চেনটা এখানে যে বললাম বাজার কাকে বলে আর বাজারের বৈশিষ্ট্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেই কোশ্চেনগুলো, মানে এটা যে বেসিক, এখান থেকে কিছু আসবে না পরীক্ষায়, কারণ এই চ্যাপ্টার থেকে আমি তোকে বলেই যে পরীক্ষায় 6 নম্বর আছে। এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসবে, বড় কোশ্চেন।
এই চ্যাপ্টার থেকে আমার পরীক্ষায় বড় কোশ্চেন, সুতরাং এই সমস্ত কোশ্চেন আসার চান্স নেই। আসবে হচ্ছে এই চ্যাপ্টারে যে সমস্ত ক্লাসিফিকেশনগুলো পড়বো ওর ভিতরের কনসেপ্টগুলো আসবে, সেটাই বলছি। বাজারের শ্রেণীবিভাগ, দেখ বাজারের শ্রেণী আমি করছি, আমি একটু পরেই নিই, তারপরে আমি বলে দিচ্ছি কোশ্চেন করছি। বাজারের শ্রেণীবিভাগ, ঠিক আছে তো? বাজারের শ্রেণীবিভাগটা কি বলছে? ক্লাসিফিকেশন অর ফর্মস অফ মার্কেট। বাজারের শ্রেণীবিভাগগুলো কি কি? বিভিন্ন দৃষ্টি মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বাজারকে ভাগ করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বাজারের মানে মার্কেটের ক্লাসিফিকেশন করে থাকি, ঠিক আছে? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলছে প্রতিযোগিতা অনুসারে, প্রতিযোগিতা মানে কম্পিটিশন, কম্পিটিশনের দিক থেকে বাজারকে কভাবে ভাগ করা যায়। এখানে বলছে কম্পিটিশনের দিক থেকে বাজারকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। বলছে প্রতিযোগিতা অনুসারে বাজারে শ্রেণীবিভাগ সম্পর্কে মতভেদ থাকলেও প্রতিযোগিতা অনুসারে বাজারকে মূলত মানে কম্পিটিশনের দিক থেকে আমরা বাজারকে মূলত ৩ ভাগে ভাগ করি। কি কি লিখেছে? এইগুলোই হচ্ছে আমাদের খুব জরুরি, ওইগুলো পড়তে হবে। কম্পিটিশনের দিক থেকে আমরা মার্কেটকে ৩ ভাগে ভাগ করি। কি কি বলেছে? একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, খুব জরুরি, এইগুলো পড়তে হবে। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, কম্পিটিশনের দিক থেকে আমরা মার্কেটকে ৩ ভাগে ভাগ করি। একটা কি বলেছে? একটা বলছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, একটা বলছে পিওর মনোপলি মার্কেট অথবা মনোপলি মার্কেট। এই যে মনোপলি, এটা যদি বোঝাই এটা ভালো করে বুঝবি। মনো মানে জানিস কি? মনো মানে একটা মনো মানে সিঙ্গেল, মনো মানে সিঙ্গেল, আর পলি মানে পাওয়ার, পলি মানে পাওয়ার, সিঙ্গেল পাওয়ার। কেউ এই পলিটাকে পাওয়ার না বলে বলতে পারে সেলার, তার মানে কি বললাম? সিঙ্গেল সেলার। তাহলে কি দেখে কি বুঝতে পারলি মনোপলি মার্কেট জিনিসটা কি? মনোপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেই মার্কেটে কি থাকবে, কে এদের লিখে দিয়েছি, সিঙ্গেল পাওয়ার বা সিঙ্গেল সেলার থাকবে। মনোপলি মার্কেট হচ্ছে এমন এক ধরনের মার্কেট যেই মার্কেটে একজন মতো সেলার থাকবে, ঠিক আছে তো? কে বলা হয় মনোপলি। একটা এক্সাম্পল বলতে পারবে? আমি তো মার্কেট মার্কেট বলছি, বলতো মনোপলি, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইকোনমিক্স এটাই বলে, মনোপলি মার্কেট। একটা এক্সাম্পল বলছি, মনোপলি মার্কেট এমন তোর চোখের সামনে অনেক দেখতে পারিস, মানে একটা জেনুইন উদাহরণ দিবি, একটা মানে ঠান্ডা মাথায় বুঝে শুনে অ্যান্সার দেওয়ার চেষ্টা কর। মনোপলি মার্কেটের উদাহরণটা কি? যে বিক্রি করবে একজনই, ওই জিনিসটা কিনতে গেলে ওর কাছে যেতে পারবে, অন্য কারোর কাছে যেতে পারবে, ঠিক আছে? এবার তুই এখন বলিস স্যার আলু গম এরকম ব্যাপার না, উদাহরণটাকে কিন্তু টোটালি আলাদা এক্সাম্পল হবে। মনোপলি মার্কেট মানে তোকে একজনই পেয়ে দেবে বেচার জন্য, মানে ১০০০ জন লোক আসবে না, বা দুজন লোকও আসবে না বেচার জন্য, একটা লোকই আসবে তোকে বেচতে। তোকে কিনতে গেলে ওর দোকানে যেতে হবে, ওর দোকানেই যেতে হবে, অন্য কোনো দোকানে যেতে পারবি, ঠিক আছে তো? বলতে পারবি? দেখ, বল। ওই যে খালপাড়ের ওই দোকানটা আছে না, ওখান থেকে এই দেখ শোন, মনোপলি মার্কেটের এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি। যেমন তোকে অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। এই যে আমরা যে কলকাতা শহরে বসবাস করি, আমরা ইলেকট্রিক ইউজ করি, লাইট ফ্যান এগুলো চালাই। তো ইলেকট্রিক ইউজ করলে আমরা কোন মানে যখন প্রতি মাসে যে বিল আসে, তো বিলটা কাকে দিই? সিইএসসি, নাম তো শুনেছিস? আমরা যেখানে থাকি আমাদের এখানে বিলটা আসে, দেখবি ইলেকট্রিক বিলে লেখা থাকে সিইএসসি, একে বিল দিই। তুই কলকাতা শহরে বসবাস করছিস, লাইট ফ্যান এসি টিভি ফ্রিজ চালাচ্ছিস, তোকে তো ইলেকট্রিকের লাইন নিতে হয়েছে। তুই বলবি না স্যার আমি সিএসসি লাইন নেবো না, হতে পারবে? থাকতে পারবি তুই এখানে? এগিয়ে থাকতে পারবি না, বুঝতে পারবি? ভালো করে বুঝবি, কিন্তু কনসেপ্ট বুঝবি যে আমি তোকে মনোপলিটা কি বলছি। তোকে এখানে থাকতে গেলে, এই এরিয়ায় থাকতে গেলে তোকে সিএসসি লাইন নিতে হবে। তুই আমাদের এখানে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে সিএসসি লাইন চলে, ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড। ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড কোনটা? গ্রাম সাইডে চলে। স্টেট বোর্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড গ্রামে চলে, এখানে চলে না। গ্রাম সাইডে চলে, যেখানে দেখবি ওদের ওখানে ৩ মাস অন্তর অন্তর বিল আসে, গ্রাম সাইডে চলে। আমাদের কলকাতা শহরে বসবাস করি, শহরাঞ্চলে আমাদের সিএসসি লাইন, আমাদের এখানে কিন্তু সিএসসি লাইন। বাড়িতে জিজ্ঞাসা করবি দেখবি, বা বাড়িতে জিজ্ঞাসা করার দরকার নেই, ইলেকট্রিক বিল আসবে দেখবি লেখা থাকে নীল কালারের বিল সিএসসি, ঠিক আছে তো? তাহলে তুই কলকাতা শহরে বসবাস করবি, কলকাতা শহরে বসবাস করবি, তুই ইলেকট্রিক্যাল লাইন নিতে গেলে সিএসসি লাইন নিতে হবে, অন্য কোনো লাইন নিতে পারবি না, অন্য কোনো লাইন নিতে পারবি না। কি বললাম বুঝলি? কেননা এখানে কি সিএসসি একা রাজ করছে, একা রাজ করছে, বুঝতে পারলি তো? এটা হচ্ছে এই জন্য ও কি করতো, যখন খুশি দাম বাড়াতে পারে, যদি দাম বাড়িয়ে দেয় তুই বলি না আমি ওর লাইন নেবো না, করতে পারবি? ও দাম বাড়ালেও ওই মানে যে দামটা বেরিয়ে যাবে সেটাই নিতে হবে, সিএস, বুঝলি? এটা মনোপলি মার্কেট। আর একটা এক্সাম্পল বুঝলি কেমন? এক্সাম্পল কেমন দেখছি, আর একটা এক্সাম্পল ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেল হচ্ছে মনোপলি মার্কেটের এক্সাম্পল, ভালো উদাহরণ, মানে কমন এক্সাম্পল এটা। ইন্ডিয়ান রেল, ইন্ডিয়ান ট্রেন। মানে তুই যে রেলে উঠিস সেই রেলটার নাম কি? ইন্ডিয়ান রেল, ঠিক আছে? ইন্ডিয়ান রেল, ঠিক আছে? ভারতীয় রেল আমরা যে, তার মানে বুঝতে পারছিস তো? তুই ধর এক জায়গা থেকে আরেক জায়গায় যাবি, হ্যাঁ তুই বলবি স্যার আমি এক জায়গা থেকে আরেক জায়গায় বাসে যাবো, আর তুই বলবি আমি রেলেই যাবো। রেল যেতে গেলে কোন রেলে যেতে হবে? ইন্ডিয়ান রেলেই যেতে হবে, আর তো কোনো রেল নেই, বুঝতে পারলি তো? তো ইন্ডিয়ান রেলেই তোকে যেতে হবে। এইগুলো তোকে কিন্তু মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান রেলটাও কিন্তু মনোপলি মার্কেটের এক্সাম্পল। এখন যদি ইন্ডিয়ান রেল যদি ভাড়া বাড়িয়ে দেয়, তুই কি
কিছু করতে পারবি? কিছু করতে পারি না, যে ভাড়া যদি বাড়িয়ে দেয় তবু ওই রেলেই যেতে হবে। এখানে বলে দিই যে মনোপলি মার্কেট হচ্ছে সিঙ্গেল পাওয়ার, ঠিক আছে তো? আচ্ছা, ২ টো পয়েন্ট হলো। ৩ নম্বর পয়েন্ট কি বলেছে? ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। তাহলে কি জিনিসটা বললো? এইখানে এর উপরই বেস করেই চ্যাপ্টারটা আছে। এই ৩ টে টপিক তোকে শিখতে হবে। মেইনলি এই ৩ টে টপিক শিখতে হবে, আর কিছু না। আর কিছু নেই টপিকে। তাও বলছি পরীক্ষায় আসবে এই ক আর খর মধ্যেই আসে, বেশি আসে এটার মধ্যে। ঠিক আছে তো? ছবি-টবি সব এর মধ্যে আসবে। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, একটা হচ্ছে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, একটা হচ্ছে কি বললাম বল? পিওর মনোপলি মার্কেট বা মনোপলি মার্কেট। ঠিক আছে তো? ঠিক আছে তো? আরেকটা হচ্ছে কি? ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। কি বললাম বল ইংলিশে বলতে পারবি? একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, একটা ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, আর একটা মনোপলি মার্কেট। ৩ টে মার্কেট তোকে পড়তে হবে। এবার কি বলেছে? অপূর্ণাঙ্গ মানে ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট আবার ২ রকমের হয়। ঠিক আছে? ২ রকমের হয়। ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ২ রকমের হয়। কি? একটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আমরা পড়বো, থিওরি পড়বো মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট কাকে বলে। মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট কাকে বলে জানিস তো? মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট হচ্ছে এমন এক ধরনের মার্কেট, যেই মার্কেটে মনোপলিরও ফিচার হবে, আবার তোর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ফিচার থাকবে। দুটো ফিচার যখন মিক্স থাকবে তখন তাকে বলে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আমরা থিওরি পড়িয়ে দেবো। ঠিক আছে? পরে পড়াচ্ছি। জাস্ট এগুলো বলে রাখলাম এখানে। তাহলে কি বললাম? ইমপারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট কয় ভাগ করে? ২ ভাগে। একটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, আরেকটা হচ্ছে অলিগোপলি অর ডুওপলি মার্কেট। অলিগোপলি অর ডুওপলি মার্কেট। ঠিক আছে? এইটা হচ্ছে, এইটা তোকে খুব জরুরি পড়তে হবে। এটা তুই পড়ে রাখিস। এটা পড়বি। যেটা পড়তে হবে আমি খুব ভালো করে বলছি। ঠিক আছে? এটা তোকে পড়তে হবে। কি বলছিলাম তোকে? হ্যাঁ, তোকে কি বলছিলাম? যে না, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। কি বললাম? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে পড়বো। এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এবং পরীক্ষায় দেবে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেন কিন্তু খুব দেবে, কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বি। কোনো না কোনো স্কুলে তো দেবেই দেবে এই কোয়েশ্চেনটা। আমি দেখ বল এখন যেটা বলছি এটা দেবেই। এটা খুব ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটটাই এই কোয়েশ্চেনটা দেবেই, কিন্তু খুব ভালো করে পড়বি। কি দিতে পারে? কাকে বলে আর বৈশিষ্ট্য। ৬ নাম্বার দিয়ে দেবে। কাকে বলে আর বৈশিষ্ট্য। তাও বলছি, এটাই পড়ছি। কাকে বলে আর বৈশিষ্ট্য। এখন আমি কি বললাম তোকে? মনোপলি মার্কেট কি বললাম? জাস্ট কিছু তো বুঝতে পেরেছি? একজন বিক্রেতা, একজন বিক্রেতা। মনোপলি মার্কেট মানে মনো মানে একা, আর পলি মানে বিক্রেতা। যেই মার্কেটে একজন বিক্রেতা তাকে বলে মনোপলি মার্কেট। এবার এখানে কি করো? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট কে বলে? এটা হচ্ছে এমন এক ধরনের মার্কেট, যেই মার্কেটে প্রচুর ক্রেতা, প্রচুর বিক্রেতা থাকবে। দেখ এখানে কি লিখেছে? এই মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, যেই মার্কেটে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে। তাহলে লাইনটা পড়ে যখন তোকে মাথার মধ্যে রাখতে হবে, তুই যদি ডেফিনেশন ভুলেও যাস, তোকে লিখতে পারবি। তাহলে কি বুঝতে পারলি? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট কি? যেই মার্কেটে কি থাকবে? প্রচুর ক্রেতা ও বিক্রেতা থাকবে। প্রচুর ক্রেতা, অসংখ্য মানেই প্রচুর। ঠিক আছে? প্রচুর ক্রেতা বিক্রেতা থাকবে। যেই মার্কেটে প্রচুর ক্রেতা বিক্রেতা থাকবে। তোর মেন লাইনটা কি হলো? স্যার অসংখ্য ক্রেতা বিক্রেতা বা প্রচুর ক্রেতা বিক্রেতা থাকবে। এবং এখানে একটা সমজাতীয় বলে লেখায়, সমজাতীয় দ্রব্য বিক্রি করবে। এমন না এই মার্কেটে যে একই ধরনের দ্রব্য বিক্রি করবে। সমজাতীয়, সমজাতীয় দ্রব্যকে ইংরেজিতে বলে হোমোজেনিয়াস প্রোডাক্ট। হোমোজেনিয়াস প্রোডাক্ট। ঠিক আছে? তাই তো? হ্যাঁ, সমজাতীয় দ্রব্য, একই ধরনের দ্রব্য বিক্রি করবে। ঠিক আছে তো? এখানে বারবার বলছি, এখানে বাজার বলতে নাগের বাজার, বড় বাজার, ওই বাজারের কথা বলা হয়নি। এখানে দ্রব্যের বাজারের কথা বলা হচ্ছে। এখানে দ্রব্যটাকে ফোকাস করা হচ্ছে। ঠিক আছে? এই মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, যেই মার্কেটে প্রচুর ক্রেতা ও বিক্রেতা থাকবে এবং সমজাতীয় দ্রব্য বিক্রি করা হবে। সমজাতীয় দ্রব্য কেনা-বেচা করে। সেই বাজারকে বলা হয়, সেই বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতা। আর এই বাজারে কিন্তু প্রতিযোগিতা থাকবে। স্যার কেন? আরে নামেই বলে দিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতা থাকবে, কম্পিটিটিভ থাকবে। এখান থেকে তুই বৈশিষ্ট্য বেরিয়ে আসছে। তাহলে কি বলতে পারলি? কাকে বলে? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং সমজাতীয় দ্রব্য কেনাবেচা করবে এবং প্রতিযোগিতা থাকবে, তাকেই বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তুই ভালো করে পড়বি, এক লাইনে লেখা, কিছু নেই, বড় নেই, তোকে পড়ে রাখতে হবে। ঠিক আছে? এবার মুখস্থ করতে গিয়ে ভুল করে দেখা গেলো এখানে লিখে দিলি যে মার্কেটে একজন বিক্রেতা। এটা তো আর হবে না। তোকে সুন্দর গুছিয়ে লিখতে হবে। বৈশিষ্ট্য কি আমি এইমাত্র তোকে কি বললাম? আচ্ছা, ডেফিনেশন পড়ে তুই কি বুঝতে পারলি? বলে স্যার, একটা তো বেরিয়ে আসলো অসংখ্য ক্রেতা বিক্রেতা। এটা তো একটা বৈশিষ্ট্য হলো। একটা সমজাতীয় দ্রব্য। ২ টো পয়েন্ট তো বেরিয়ে আসলো। দেখ, ১ম পয়েন্ট কি লিখেছে? অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। ১ম পয়েন্ট। যেখানে এই মার্কেটে ১ম বৈশিষ্ট্য কি? অসংখ্য ক্রেতা বিক্রেতা। স্যার আমার তো কোয়েশ্চেন ছিল। আমি করব তো, কেন এত বলছি তো একটা কথা। ওফ! সমজাতীয় দ্রব্য, এরপরে পয়েন্ট কি ছিল? সমজাতীয় দ্রব্য, ২ টো পয়েন্ট। ২ টো পয়েন্ট যেটা আমি ডেফিনিশন থেকে যেটা বললাম, কি বললাম বল? একটা হচ্ছে তোর আ ব কি বললাম বল? অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে সমজাতীয় দ্রব্য। ৩ নম্বর পয়েন্টে এবার চলে আসছি।
3 নম্বর পয়েন্টটা কি বলছে? অবাধ প্রবেশ অ্যান্ড প্রস্থান। এই অবাধ প্রবেশ আর প্রস্থানকে ইংরেজিতে কি বলে জানিস তো? প্রবেশ মানে কি এন্ট্রি, আর প্রস্থান মানে কি এক্সিট। এন্ট্রি এক্সিট মানে যখন খুশি তুই ঢোকো, যখন খুশি বেরিয়ে যাও, কোনো বাধা নেই। অবাধ প্রবেশ, কোনো বাধা নেই। অবাধ প্রবেশ, অবাধ প্রবেশ তাহলে এমনি ইজিলি লিখতে পারবো। অবাধ প্রবেশ মানে তুই যখন খুশি ঢুকবি, যখন খুশি বেরিয়ে যেতে পারবি, কোনো বাধা নেই। ঠিক আছে, এই মার্কেটে। এবার আমি যদি তোকে এখানে ইয়ার ফিচার্সটা বলি, মনোপলি মার্কেট। মনোপলি মার্কেটে, কারণ স্যার মনোপলি মার্কেটে কি যে কেউ ঢুকতে পারবে না, আর ঢুকলেও তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, মানে পারবেই না মার্কেট টিকে থাকতে। আজকে ধর সিএসসি কে চালায়? সঞ্জীব গোয়েঙ্কা। ওর এত পুঁজি আছে, ওর কাছে এত ক্যাপিটাল আছে, কেউ যদি হুট করে যদি মনে করে যে আমি ইলেকট্রিক কোম্পানি খুলবো, টিকতে পারবে না ওর কাছে, ধোপেই টিকবে না। মানে ওর কাছে এতটাই প্রফিট, ওর কাছে এতটাই পাওয়ার আছে, বুঝতে পারি তো? ওর কাছে এতটাই পাওয়ার, পারবে না টিকে থাকতে। টিকে থাকাটা অত ইজি নয়। ঠিক আছে তো? ওই মনোপলি মার্কেটের টেকা দেখ, খুলতে তো সবাই পারে, কিন্তু টেকা অত সহজ নয়। খুললে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, কারণ টিকতে পারবে না, কেন? প্রেশারই নিতে পারবে না, প্রেশারই নিতে পারবে না। অবাধ, এখানে কি বললাম? অবাধ প্রবেশ ও প্রস্থান। তারপর কি যে ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান। আচ্ছা, আরেকটা পয়েন্ট কি বুঝতে পারলি যে না, তুমি এই মার্কেটে আসবে, তোর মার্কেট সম্পর্কে কি থাকতে হবে? প্রপার নলেজ থাকতে হবে। কার প্রপার নলেজ থাকতে হবে? আমি এই মার্কেটে কিনতে যাচ্ছি, আমার এই মার্কেট সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। যে বেচছে তারও এই মার্কেট সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে তো হবে না। নলেজ থাকতে লিখছে কি? পূর্ণ জ্ঞান বলেছে। তারপরে কি বলছে? উপাদানের পূর্ণ গতিশীলতা। ঠিক আছে তো? এটা আমি বোঝাচ্ছি। উপাদানটা যে থাকবে না, তার একটা পুরো গতিশীল থাকবে, ডাইনামিক। আর এখানে উৎপাদন ব্যয়ই হচ্ছে একমাত্র এই মার্কেটে অন্য কোনো ব্যয় নেই। একটাই ব্যয় হয়, সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন মানে উৎপাদন করতে যে ব্যয় হয়। ঠিক আছে তো? উৎপাদন ব্যয়। এবার আমরা ডিটেইলসে একটু আলোচনা করব। এই যে এখানে বলছে উৎপাদন ব্যয় মানে এই ফার্ম কোনো একটা দ্রব্য তৈরি করবে, দ্রব্য তৈরি করতে যে ব্যয় হয়, তৈরি করতে যে ব্যয় হয়, তাই তো উৎপাদন ব্যয় বলে। তাই বলছে এই মার্কেটে ফার্মগুলি শুধুমাত্র কোন ব্যয় তৈরি করে, কোন ব্যয় ওকে বহন করতে হয়, বিয়ার করতে হয়? উৎপাদন ব্যয়ই বহন করতে হয়। ব্যাস হয়ে গেল। এক লাইনে লিখলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মগুলি কি করে? শুধুমাত্র উৎপাদন ব্যয় বহন করে। উৎপাদন ব্যয়কে ইংরেজি বলে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন করতে যে খরচা হয়, সেই ব্যয়টাকে ওকে বহন করতে হয়। আচ্ছা, আর তারপরে পয়েন্ট, আগের পয়েন্টটা কি বলেছে? উপাদানের পূর্ণ গতিশীলতা। ঠিক আছে তো? বলছে এই মার্কেটে, ঠিক আছে, ফার্মগুলি যে সমস্ত উপাদান ব্যবহার করে, মানে এই মার্কেটে ফার্মগুলো দ্রব্য তৈরি করতে তো, কোনো কিছু তৈরি করতে গেলে তো ওতে ইনপুট দিতে হয়, উপাদান ব্যবহার করতে হয়। যে সমস্ত উপাদান ব্যবহার করে, সেগুলি সম্পূর্ণরূপে গতিশীল। সম্পূর্ণরূপে গতিশীল। গতিশীল মানে কি? গতিশীল মানে ডাইনামিক, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তুই নিয়ে যেতে পারবি। বলছে এর অর্থ হলো উপাদানগুলি অবাধে, কোনো বাধা নেই, এক স্থান থেকে অন্য স্থানে এক ব্যবহার থেকে অপর ব্যবহারে স্থানান্তরিত করে, এটাকে বলে গতিশীল। তাহলে কি এখানে পয়েন্ট হয়ে আছে? উপাদানের পূর্ণ গতিশীলতা রয়েছে। মানে তাহলে সেটা ভালো থাকতে হবে, তাই তো? হ্যাঁ, এই যে বলেছে যে উপাদানগুলি অবাধে, কোনো বাধা, অবাধ মানে কি? কোনো বাধা নেই, এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যবহার থেকে অপর ব্যবহারে স্থানান্তরিত হতে পারে। ক্রেতা বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। এই বাজারে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে। ঠিক আছে? ফলে বাজারের একটি মাত্র দাম চালু থাকে এবং সেই দামে, মানে বাজারে একটাই প্রাইস, ওই প্রাইসে কেনাবেচা হবে। ঠিক আছে? ওই প্রাইসে কিন্তু কেনাবেচা হবে। এবার বলছে অবাধ প্রবেশ ও প্রস্থান। ঠিক আছে? এই মার্কেটে, এই মার্কেটে কি হয়? নতুন ক্রেতা ও বিক্রেতা বিনা বাধায় বাজারে প্রবেশ করতে পারে। এই মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, এই মার্কেটে ক্রেতা, আমি কি বললাম কিছুক্ষণ আগে? ক্রেতা ও বিক্রেতা কোনো বাধা নেই। তুমি ঢোকো, যখন খুশি ঢোকো, যখন খুশি বেরিয়ে যাও, কোনো বাধা নেই। তাই বলছে বিনা বাধায় নতুন ক্রেতা ও বিক্রেতা বিনা বাধায় বাজারে প্রবেশ করতে পারে এবং পুরনো ক্রেতা ও বিক্রেতা ইচ্ছা করলে বাজার ছেড়ে চলে যেতে পারে। এই ব্যাপারে কোনো রকম বাধা নিষেধ নেই। ঠিক আছে তো? বুঝতে পারলি তাহলে কি বললাম? এন্ট্রি আর এক্সিট। ঠিক আছে? কেউ যদি নতুন, যদি কোনো বিক্রেতা বাজারে ঢুকতে চায়, ঢুকতে পারে। নতুন যদি ক্রেতা বাজারে চায়, ঢুকতে পারে, কেউ বাধা দেবে না। এবার যারা আগে থেকে ছিল, তারা যদি বাজার থেকে বেরিয়ে যেতে পারে, কেউ বাধা দেবে না। কোনো বাধা নেই এখানে। তাই বলছে অবাধ প্রবেশ, সমজাতীয় দ্রব্য। এই বাজারে সকল বিক্রেতা, সবাই কি করে? যারা এই মার্কেটে যারা এসছে, সবাই একই ধরনের দ্রব্য বিক্রি করবে। মানে কারোর দ্রব্য আলাদা হয় না। সবাই একই ধরনের দ্রব্য বিক্রি করবে। ঠিক আছে? সবাই একই ধরনের দ্রব্য বিক্রি করবে। ঠিক আছে তো? বলছে বিক্রেতাদের দ্রব্যের মধ্যে কাল্পনিক বা বাস্তব কোনো পার্থক্য নেই। ফলে বিক্রেতাদের দ্রব্যগুলি একটি অপরটির সম্পূর্ণ পরিবর্তন। লাস্ট যেটা আমি লাস্টের থেকে বললাম না? প্রথম পয়েন্টটা পড়বে এবার। অসংখ্য ক্রেতা বিক্রেতা।
এই মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, প্রথমেই বললাম এই মার্কেটে কি থাকবে, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। লিখেছে এই মার্কেটে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। অসংখ্য বলতে কি, অসংখ্য বলতে কত বলা সম্ভব নয়। অসংখ্য বলতে কত তার কোনো এক্সাক্ট কোনো নিয়ম নেই। অসংখ্য বলতে বলছে, অসংখ্য বলতে ঠিক কত তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তবে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা এমন হতে হবে, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা এমন হতে হবে যাতে প্রত্যেক ক্রেতা বাজারে বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ কেনে। বলছে এখানে কি বলছে, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা এমন হতে হবে যাতে প্রতিটা ক্রেতা প্রতিটা ক্রেতা বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ কেনে এবং প্রতিটা বিক্রেতা বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ বিক্রি করে। মানে এখানে ব্যাপারটা একটু বুঝে নে। এখানে বলতে এই যে অসংখ্য ক্রেতা বিক্রেতার সংখ্যা এমন হতে হবে, মানে মার্কেটে কতজন ক্রেতা থাকবে, মার্কেটে কতজন বিক্রেতা থাকবে, তার সংখ্যাটা এমন হতে হবে, কি হতে হবে, প্রতিটা ক্রেতা বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ কিনবে আর প্রতিটা বিক্রেতা বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ বিক্রি করবে, মানে কিছুটা অংশ বিক্রি করবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যের একটা তাৎপর্য আছে, সিগনিফিকেন্স কি বলছে, কোনো ক্রেতাই ব্যক্তিগতভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করবে না। মানে কোনো কোনো দেখ কি বলছে, কেউ কোনো যে মার্কেটে কিনতে এসছে ও দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারবে না। ঠিক আছে, অপরদিকে কোনো বিক্রেতাও দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ ব্যক্তিগত ক্রেতা ও ব্যক্তিগত ক্রেতা ও বিক্রেতা হলো দাম গ্রহীতা, দাম নির্ধারক নয়। এখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে আসলো যে না, এই মার্কেটে এই যে ক্রেতা ও বিক্রেতা হলো দাম গ্রহীতা। ঠিক আছে, দাম ওরা নির্ধারণ করে না। ক্রেতা বিক্রেতা দামটা নির্ধারণ করতে পারে না। ওরা কি করে, দামটা যেটা থাকে সেটাকে ওরা গ্রহণ করে। তাই ওদেরকে বলা হয় এই মার্কেটে ক্রেতা ও বিক্রেতা হলো প্রাইস টেকার। ঠিক আছে, প্রাইস টেকার, নট আ মেকার। ওরা টেকার, মেকার নয়, টেকার। টেকার মানে কি বললাম, টেকার, টেক করছে মানে গ্রহণ করছে। ঠিক আছে, মেকার মানে হচ্ছে নির্ধারণ, না নির্ধারণ করে না ওরা। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি, সুন্দর করে পড়বি, পড়ে মুখস্থ করে খাতায় লিখবি। ঠিক আছে তো, এটা তো পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার। এখানে একটু জাস্ট ছোট্ট করে একটু দেখে নিই, মানে এটা খুব একটা দরকার নেই, তবু একটা দেখে রাখাটা খুব জরুরি। এই যে এখানে নিচে প্যারাটা শেষ হয়ে গেল, এখানে শেষ হয়ে গেলে কোশ্চেন অ্যান্সার। এবার বিশুদ্ধ প্রতিযোগিতা জিনিসটা কি, এখানে কি বলছে, পিওর কম্পিটিশন কাকে বলে। পিওর কম্পিটিশন, দুটো কম্পিটিশন হয়, একটা পিওর একটা পারফেক্ট। ঠিক আছে, একটা পিওর কম্পিটিশন হয়, একটা পারফেক্ট কম্পিটিশন। পিওর কম্পিটিশন জিনিসটা কি বলছে, বাজারে যদি অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে, বললাম তো আমি টপিকটার নাম কি বললাম, পারফেক্ট কম্পিটিভ মার্কেট, যেই মার্কেটে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। তো বলছে যে মার্কেটে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং সমজাতীয় দ্রব্য কেনাবেচা হয়, তাই তো বলেছিলাম, অনেক ক্রেতা বিক্রেতা থাকবে এবং মানে সমজাতীয় দ্রব্য কেনাবেচা হবে। ঠিক আছে, এবং বাজারে ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে। মানে যেইটা কি বললাম বলে, এখানে কি লিখেছে ওরা, ওরা লিখেছে যে মার্কেটে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য কেনাবেচা হবে এবং বাজারে ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারবে, একে বলা হয় পিওর কম্পিটিটিভ মার্কেট। বোঝা গেল কি বললাম, তুই যেন বৈশিষ্ট্য পড়লি ওর মধ্যে থেকে তুলে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় পিওর কম্পিটিটিভ মার্কেট। ঠিক আছে, মানে তোর কি বলেছে, বিশুদ্ধ প্রতিযোগিতা বলা হয়। এবার বলছে পারফেক্ট কম্পিটিশন কোনটাকে বলে, যেমন বলেছে ক্রেতা ও বিক্রেতার বাজারের অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান। ঠিক আছে, উপাদানের পূর্ণ গতিশীলতা আর উৎপাদন ব্যয়ই একমাত্র ব্যয় বর্তমান থাকে, তাহলে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। মানে দুটো বৈশিষ্ট্যকে আলাদা আলাদা করে দিয়েছে। ঠিক আছে, দুটো বৈশিষ্ট্য দেখ, ভালো করে দেখ, আমাদের যে 6টা বৈশিষ্ট্য বললাম তার মধ্যে প্রথম 3টে বৈশিষ্ট্য ওটাকে বলছে পিওর কম্পিটিশন। আর বলছে এই 3টে বৈশিষ্ট্য ছাড়াও তো আরো বৈশিষ্ট্য থাকে, তো ওটাকে বলা হয় হচ্ছে কি তোমার, বলেছে যে পারফেক্ট কম্পিটিশন। এটা জাস্ট নরমাল, এটা জাস্ট জানার জন্য বললাম, তো পরীক্ষায় তোকে লিখতে হবে না, এত অব্দি লিখলেই হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্কোর, এই কোশ্চেনটা প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট থাকে, এই কোশ্চেন এতটা ভালো করে পড়তে হবে। এবার আমি একচেটিয়া বাজার কাকে বলে বৈশিষ্ট্য পড়িয়ে নিই, তারপর আমি শুনছি কি কি আছে। তার মানে এই উৎপাদন ব্যয় পর্যন্ত লিখবো, তাই তো? হুম, একচেটিয়া বাজারটা পড়ে দিচ্ছি, মনোপলি মার্কেট। আমি তো অলরেডি বলে কি বললাম, মনোপলি মার্কেট কি বললাম, মনো মানে কি বললাম, সিঙ্গেল, পলি মানে বিক্রেতা, সিঙ্গেল বিক্রেতা মানে সিঙ্গেল সেলার। মনোপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেই মার্কেটে একজন মাত্র বিক্রেতা থাকবে। এক, তাহলে তুই বল, তোরা বল দেখি, একজন বিক্রেতা, তাহলে ক্রেতা কজন থাকবে, ক্রেতা অনেকে থাকবে। যেমন ভাব না, আমাদের এখানে মানে মনোপলি মার্কেটের এক্সাম্পল সিএসসি হচ্ছে বিক্রেতা, ক্রেতা কজন, সবাই, সবাই ক্রেতা, সবাই ক্রেতা। ক্রেতা চাইলেও কিছু করতে পারবে না, ক্রেতার পাওয়ারই নেই হাতে, কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে তো, তাই বলছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা একটি মাত্র প্রতিষ্ঠান, ঠিক আছে, অসংখ্য ক্রেতাদের কাছে একটি দ্রব্য বিক্রি করে। সিএসসির কটা দ্রব্য, একটাই তো দ্রব্য,
ইন্ডিয়ান রেলে কটা দেবো? একটাই তো দেবো, ঠিক আছে? যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা একটি মাত্র প্রতিষ্ঠান অসংখ্য ক্রেতাদের কাছে একটি দ্রব্য বিক্রি করে এবং ওই দ্রব্যটির কোনো ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য থাকে না, ওর কোনো সাবস্টিটিউট নেই। ইন্ডিয়ান রেলের কোনো সাবস্টিটিউট নেই, ইন্ডিয়ান রেলের কোনো সাবস্টিটিউট নেই, তারপর সিএসসির কোনো সাবস্টিটিউট নেই, ঠিক আছে? সাবস্টিটিউট মানে পরিবর্তন, ওর পরিবর্তন নেই। যেমন তুই চায়ের পরিবর্তন খেতে পারিস, কিন্তু সিএসসির কোনো সাবস্টিটিউট নেই। তুই এই এরিয়ায় বসবাস করতে গেলে তুই যদি ইলেকট্রিক যেইগুলো জিনিসের উপর ইলেকট্রিক কনজিউম করতে হয়, তোকে ইলেকট্রিক কনজিউম করতে গেলে সিএসসি লাইন নিতে হবে। তুই ঘরে ফ্যান চালাবি, তোর সিএসসি লাইন নিতে হবে। আদারওয়াইজ কোনো সেকেন্ড অপশন তোর কাছে নেই, ঠিক আছে? তো তো এখানে বলেছে, এখানে কি বললাম, তাই কি বললাম, কি পয়েন্টগুলো বললাম, যে বাজারে একজন মাত্র বিক্রেতা অসংখ্য ক্রেতাদের কাছে একটি মাত্র দ্রব্য বিক্রি করে এবং ওই দ্রব্যটির কোনো ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য থাকে না, কে বলা হয় একচেটিয়া বাজারে। দেখ আমি যেটা বললাম, এই গ্রিক ভাষায় মনো মানে কি একা, আর পলি মানে বিক্রেতা, একজন বিক্রেতা, অর্থাৎ প্রতিযোগিতা ছাড়া একজন বিক্রেতা নির্ভর বাজারই হলো একচেটিয়া বাজার। এত লিখতে হবে না, জাস্ট আমি তোকে বললাম মনোপলি, এইটুকু বললাম, ওইটুকু দরকার নেই, এইটুকু বললাম। এবার এখানে কি বলেছে দেখ, উদাহরণটা কি বলেছে, যেটা আমি তোকে বারবার বললাম। কি উদাহরণ বললাম আমি, কি উদাহরণ বললাম? তুই যদি ভুলেও যাস, মনোপলি মার্কেটের এক্সাম্পল, কি এক্সাম্পল বললাম বল দেখি? এইমাত্র বললাম সিইএসসি, দেখ সিএসসির কথাই লিখেছে, দেখ কি লিখেছে, কি লিখেছে, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, আর এটাই তো সিইএসসি, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাই তো সিইএসসি, ঠিক আছে? তাহলে একচেটিয়া বাজারের উদাহরণ কি বললাম, মনোপলি মার্কেটের উদাহরণ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। তুই যদি এত বড় লিখতে না পারিস, সিএসসি লিখতে পারিস, ভারতীয় রেল লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? আগের বাজার কিরকম কিরকম বাজার? এখানে ওই বাজারের কথা বলছি না, ওটা হচ্ছে জেনারেল সেন্সের বাজার, নরমাল জেনারেল মার্কেট ওটা। ওই বাজার এই বাজার নয়। ওই বাজারটা হচ্ছে মানে আমাদের ব্যবসার বাজার। ব্যবসার বাজার মানে হচ্ছে আমরা যে বিজনেস স্টাডিজ বলে সাবজেক্ট আছে, কারবারি শিক্ষা, ওখানে যে বাজারের কথা বলে সেই বাজার। ওটাকে স্থানীয় বাজার বলা হয়। ওটাকে বলা হয় স্থানীয় বাজার, লোকাল মার্কেট, লোকাল মার্কেট। ওই বাজারের সঙ্গে ইকোনমিক্স এর বাজার আর ব্যবসার বাজার ডিফারেন্ট। ওর সঙ্গে এর কোনো মিল নেই। যেমন ধর আন্তর্জাতিক বাজার, তুই এক দেশ থেকে আরেক দেশে কেনাকাটা করবি, ওটা আন্তর্জাতিক বাজার। ওটা হচ্ছে বিজনেসের সেন্স থেকে। দেশীয় বাজার, দেশীয় বাজার মানে আমাদের আমাদের দেশের মধ্যে যে বড় বড় বাজার আছে, সেটা হচ্ছে সব বিজনেসের পয়েন্ট অফ ভিউ। ইকোনমিক্স আলাদা, ইকোনমিক্স এর মার্কেট আলাদা কথা বলা হচ্ছে, বিজনেসের কথা আলাদা। দেখ যেটা বলছিলাম একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, আচ্ছা বৈশিষ্ট্যের দিকে তাকাতে হবে না, এমনি জাস্ট তুই তোরা দেখ কাকে বলে বললাম না, ওখান থেকে তাকিয়ে একটা বৈশিষ্ট্য বল না, কি বলতে হয়েছে? বলেছে আর একজন মাত্র বিক্রেতা আর অসংখ্য ক্রেতা, একটা পয়েন্ট তো পেল। তারপর বলবে কি ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য থাকে না, এটা একটা বৈশিষ্ট্য হলো। বুঝতে পারছিস তো? তো দেখ এখানে কি লিখেছে, এখানে অনেক পয়েন্ট লিখেছে, আমি যেই পয়েন্টগুলো মিল পাচ্ছি আগে সেটা বলি, কাকে বলে থাকে। দেখ ২ নম্বর পয়েন্ট লেখা আছে একজন মাত্র বিক্রেতা, বললাম না একজন মাত্র বিক্রেতা। মানে তুই যদি কাকে বলে মনোযোগ সহকারে পড়িস, তুই বৈশিষ্ট্য ওখান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? বৈশিষ্ট্য বেরিয়ে আসবে। মেন মনে রাখাটা খুব জরুরি। লিখতে পারি, ভিতরে লেখাটা লেখা যায়, কিন্তু পয়েন্টটা মনে রাখতে হবে। তাই কি বললাম বল? একচেটিয়া মানে মনোপলি মার্কেটের ওই একটা বৈশিষ্ট্য কি, এখানে একজন মাত্র কি থাকবে, বিক্রেতা থাকবে। আচ্ছা আরেকটা কি বললাম, ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্যের অভাব, ঠিক আছে? ঘনিষ্ঠ মানে এর কোনো সাবস্টিটিউট নেই, বারবার বলছি এর কোনো সাবস্টিটিউট নেই, ঠিক আছে? আগে ধর সিম্পল একটা এক্সাম্পল বলছি, সিম্পল একটা এক্সাম্পল বলছি। তুই ধর, তুই ধর, হ্যাঁ? রিলায়েন্স কোম্পানি। না রিলায়েন্স আমি বলছি, তুই একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি। আজকে ধর একটা এক্সাম্পল বলছি, ধর সাপোজ ধর এই এরিয়ায় ধর কোনো একটা সাবজেক্ট পড়বি। তুই ধর কোনো একটা সাবজেক্ট পড়বি, কোনো একটা সাবজেক্ট পড়বি, দেখা গেল এই এরিয়ায় ওই একটাই টিচার আছে, কেউ পড়ায় না। সাপোজ আমি একটা উদাহরণ দিলাম। সাপোজ তাহলে কি, তাহলে ওই টিচারটা তো মনোপলি তার কাছে। মনোপলি নয় কি? মানে একটা টিচার আছে, ধর ওই টিচার ছাড়া এই এরিয়ার মধ্যে, তোর এরিয়ার মধ্যে বা তোর 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 স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওই একজন টিচারই আছে, আর কেউ পড়ায় না, উনিই পড়াতে পারে। সাপোজ, হয়তো এরকম হবে না, জানি না, আমি বলছি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে এটাই তো মনোপলি হয়ে গেল, এটাই তো মনোপলি হয়ে গেল, তাই না? যেখানে একাই রাজ করবে, বেচবে একজন, কিনতে আসবে সবাই, ঠিক আছে? এটাকে বলে মনোপলি। এখানে বলছে কি, দেখ ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্যের অভাব, মানে আমি আমি ইউজ করব কি, আমার যখন বিদ্যুৎ ইউজ করতে গেলে সিএসসি লাগবে। এই সিএসসি মানে কি সাবস্টিটিউট কিছু আছে? বেরোয়নি। কেউ যদি বের করতেও চায় মার্কেটে টিকতে পারবে না, ওর সঙ্গে টিকতেই পারবে না মার্কেটে, ঠিক আছে? ওর সঙ্গে মার্কেটে টিকতেই পারবে না। যেমন দেখ না, তোকে একটা এক্সাম্পল বলছি, জিও, রিলায়েন্স, ঠিক আছে? এয়ারটেল, রিলায়েন্স, জিও, এয়ারটেল, ভোডাফোন। আগে ভোডাফোনের রেট কেমন ছিল প্রতি মাসে? বুঝতে পেরেছিস কেমন রেট ছিল ভোডাফোনের প্রথম অবস্থায়? তারপর ব্যাপারটা ভালো করে বোঝ, এখন ভোডাফোনের রেট তুলনামূলক অনেক কম। ওরা কি করে না, আমি বলছি জিও, ভোডাফোন, এয়ারটেল, এরা না মোটামুটি একই
যদি একবার জিও রেট বাড়িয়ে দেয়, জিও যদি রেট বাড়িয়ে দেয়, তোর কি যেন ভোডাফোন বা এয়ারটেল বাড়াবে। কারণ ওরা ওরা চায় বাড়াতে। অ্যাকচুয়ালি ওদের খরচায় আসছে না, ভোডাফোন চালাতে পারছে না। ভোডাফোনের কস্টিং প্রচুর। ঠিক আছে? ও চালাতে পারছে না। ও চালাতে পারছে না। ও কেন মানে এখন চায় সুযোগ, যদি ভোডাফোন, যদি জিও যদি এখন হুট করে প্রচুর টাকা বাড়িয়ে দেয় না, ভোডাফোনও বাড়িয়ে দেবে। জিও বাড়িয়ে দিলে ভোডাফোন বাড়িয়ে দেবে। কিন্তু জিও দেখ, ভোডাফোন যদি এখন হুট করে বাড়িয়ে দেয়, জিও বাড়ায়নি, তাহলে কি হবে? সবাই তো জিওতে চলে যাবে। এমনিই জিওতে চলে গেছে, আরো জিওতে চলে যাবে। ভোডাফোন একদম ডাউন খেয়ে যাবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। মানে কি, এখন কি মানে রিলায়েন্সের কাছে কি, জিওর কাছে প্রচুর মানি আছে। প্রচুর মানি আছে। ও ও স্ট্রাগল করতে হবে। কেন প্রচুর মানি আছে বাবু? জিও কিন্তু শুধু এই এটা করে না। জিওর হাজারখানা বিজনেস আছে। একটা জায়গায় লস হলে আরেকটা জায়গা থেকে পিক আপ করে দেবে। ঠিক আছে তো? মানে মনোপলি এখনো করতে দেয়নি। যেটা হতে পারে জিও কিন্তু মনোপলি করে নিতে পারছে। ঠিক আছে তো? এইগুলো উদাহরণগুলো তোকে মাথায় রাখতে হবে। কি বলছে? ঘনিষ্ঠ পরিবর্তন দেবো। আমরা যদি কোনো ইলেকট্রিক ইউজ করতে মানে ধর মোবাইল অপারেটর ইউজ করতে চাই, আমরা ইউজ করার অনেক অপশন আছে। ঠিক আছে? আজ তুই তোর জিও না হলে তখন ভোডাফোন, ভোডাফোন না হলে এয়ারটেল সুইচ করতে পারবি। কিন্তু তুই এখানে ভাব ইলেকট্রিককে সুইচ করতে পারবি? অপশনই নেই সুইচ করার। সুইচের অপশনই নেই। তো এখানে কি বলেছে এখানে? তাই বলছে যে ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্যের অভাব, শিল্প প্রবেশের বাধা। ঠিক আছে? এটা দেখ, আমরা ফিচার্স থেকে ২ টো পয়েন্ট পেলাম। মানে ডেফিনিশন থেকে এই ২ টো পয়েন্ট পেলাম। ঠিক আছে তো? এক্সট্রা পয়েন্ট কি আছে দেখছি। শিল্পে প্রবেশের বাধা বলবো, ডিটেইলস এ বলবো। ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য অনুপস্থিত। অর্থাৎ এই মার্কেটে ফার্ম আর শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? তার বলছে প্রতিযোগিতা অনুপস্থিত। এই মার্কেটে আচ্ছা বল, হ্যাঁ, বলছে এর মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে দেখ ভালো করে শোন। শিল্প মানে কি? অনেকগুলো ফার্ম নিয়ে শিল্প হয়। ফার্ম আলাদা, শিল্প আলাদা। একটা অনেকগুলো ফার্ম নিয়ে, ছোট, ছোট অনেকগুলো ফার্ম নিয়ে একটা শিল্প। তো এই মার্কেটে ফার্ম আর শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। তো বলছে কি এখানে আচ্ছা, এই মার্কেটে কি কম্পিটিশন আছে? এই যে সঞ্জীব গোয়েঙ্কা যে সিএসসি চালাচ্ছে, ওর কম্পিটিটর এখানে আছে কেউ? ওর কোনো কম্পিটিটর নেই। কিন্তু স্যার যদি আম্বানি যদি হঠাৎ করে আর কি ইলেকট্রিক্যাল লাইট গুলো বসে হ্যাঁ, তখন আর মনোপলি থাকবে না। ও তো খোলেনি এখনো। তো খোলেনি। খুললে মনোপলি থাকবে না। ওর এখানে কেউ নেই। তুই আজকে বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞেস করবি, "বাবা আমরা কিসের লাইন নিয়েছি?" বলে, "সিএসসি।" বলছে, "আমি সিএসসি লাইন নেব না, অন্য কোনো লাইন নাও।" বলছি, "ওই অন্য কোনো লাইন বাদ দিয়ে দাও।" নিতেই পারবে না এখানে অন্য লাইন। আসবেই না, এখানে সিএসসি। বুঝতে হবে। এখানে অন্য কোনো লাইন আসলে তখন তুই, এখন তাই সিএসসি দাম বাড়িয়েও দেয়। তোকে মানে তুই কি করতে পারিস? তুই বাড়িয়ে দিলে কি করতে পারিস? বললি আমি লাইন নেব না। নিবি না। কি যায় আসে ওর? তুই নিবি না, ওর কি যায় আসে? ওর কিচ্ছু যায় আসে না। তুই অন্ধ করে থাক। ঠিক আছে? তুই নিবি না। তুই একটা আন্দোলন করতে ওই রেট বাড়াচ্ছে। আন্দোলন করেই বা কি হবে? কিছু লাভ হবে না। ঠিক আছে? হ্যাঁ, তবে কি এইগুলো কি গভর্নমেন্ট অনেকটা ম্যানেজ করতে পারে। গভর্নমেন্ট ম্যানেজ করতে পারে এখানে। এখানে গভর্নমেন্ট অনেকটা ম্যানেজ করতে পারে। যে গভর্নমেন্ট ওকে রিকোয়েস্ট করতে পারে যে সঞ্জীব গোয়েঙ্কা তুমি রেট বাড়াচ্ছ, রেটটা একটু কমাও। সেটা আলাদা ব্যাপার। বুঝতে পারলি তো? তো এখানে মাথায় রাখতে হবে, এখানে যদি অন্য কেউ যদি খোলে, তাহলে কিন্তু ও এইটা বাড়ানো করতে পারবে না। আচ্ছা। তার মানে এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই। বুঝতে পারলি? মনে থাকতে পারবে তো? তাহলে বল, তোকে যদি বলি মানে আগের যে টপিকটা বললাম, ওখানে কম্পিটিশন ছিল, ওখানে কম্পিটিশন ছিল। এখানে কম্পিটিশন নেই। তো দাম নির্ধারক। ঠিক আছে? আচ্ছা, এই মার্কেটে কে দাম ঠিক করবে কে? এই যে তোর প্রতি মাসে ইলেকট্রিক বিলটা আসবে, যে মিটারের বিলটা কে ঠিক করবে? কে ঠিক করে জানিস? সঞ্জীব গোয়েঙ্কাই ঠিক করে। ওই ঠিক করবে। এই যে তোর মানে এখন কি তুই ঠিক করতে পারবি? কেউ ওই ঠিক করবে। ওই ঠিক করবে রেটটা। আজকে ইলেকট্রিক সঞ্জীব গোয়েঙ্কা হচ্ছে সিএসসি কোম্পানির মালিক। সিএসসি কোম্পানির মালিকের নাম যা কর্ণধার, তাকে বলা হয় হচ্ছে তোর তোর ও হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। সি সিস হ্যাঁ, ওই আরকি সিইও। মানে মেইন মালিক, ওই কিন্তু কোম্পানির মেইন মালিক বলতে মেইন মালিক বলা যায়। যেমন ধর তোর আ কি যেন বলছিলাম? হ্যাঁ, ইন্ডিয়ান রেলের ভাড়াটা কি গভর্নমেন্ট ঠিক করে, ভারত সরকার ঠিক করে দিচ্ছে। ঠিক আছে তো? তা অন্য কেউ ঠিক করতে পারে? না। তা দাম নির্ধারক। তার মানে এখানে পয়েন্টগুলো কি পয়েন্ট বললাম? একেকটা করে পয়েন্ট পাই। যেমন ১ম পয়েন্ট বলেছে দেখ, একেকটা করে পয়েন্ট এবার এনালাইসিস করি। চাহিদা রেখার ঋণাত্মক ঢাল হয়। এই মার্কেটে কি হয় বলতো? ডিমান্ড কার্ভটা, যেমন আমরা ডিমান্ড পড়েছি ফার্স্ট সেমিস্টারে, চাহিদা রেখা। চাহিদা রেখা কি পড়তি? নিম্নমুখী হতো না? এরকম হতো চাহিদা রেখাটা, এরকম হতো না? তো এই মার্কেটও এরকম হয়। কি বলেছে? ওইখানে চাহিদা, ডিমান্ড, ল অফ ডিমান্ডে কি পড়েছিল? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। আজকে ধর যদি দাম বেড়ে যায়। আজকে ধর সিএসসি তার মিটার বেড়ে গেছে। ভালো করে বুঝবি। মিটারের রেট যদি বেড়ে যায়,
ধর 10 টাকা, এখন মানে 10 টাকা চলছে, 9 টাকা বা 10 টাকা চলছে। তো 10 টাকা থেকে যখন 12 টাকা হয়ে যায়, তাহলে কি করবে? বাড়ির লোক কি বলবে? এই আমার মিটার বেড়ে গেছে, তুই একটু মানে ফ্যানটা কম চালা গরমকালে। কি বলে তো, গরমকালে ফ্যানটা কম চালা বা এসিটা কম চালা, ঠিক আছে তো? এসিটা কম চালা। তো এইগুলো বলে, কারণ এখন রেট বেড়ে গেছে, কম চালা। তার মানে যেই দাম বেড়ে গেল, তাহলে চাহিদাটা কি হচ্ছে? আস্তে, আস্তে কমে যাচ্ছে। এবার দাম যদি কমে যায়, ঠিক আছে, একটু বেশিই চালাও, আসলে দামটা রেটটা কম আছে। তো এখানে তাই বলেছে, নরমাল কথা বলেছে। তাহলে এই মার্কেটে কি হয়? ডিমান্ড কার্ভটা কি হয়? নেগেটিভ স্লপ হয়, মানে ঋণাত্মক দাম। আবার এটা তো আগেই বললাম, একজন মাত্র বিক্রেতা বা একটি মাত্র ফার্ম। এই মার্কেটে একজন মাত্র বিক্রেতা বা একটি মাত্র ফার্ম থাকে। এই মার্কেটে কি হয়? একজনই বিক্রেতা থাকে। যে দ্রব্যটি উৎপাদন করে, যে উৎপাদন করবে সেই বেচবে। আজকে ধর সিএসসি যে কোম্পানি, ওই ধর ইলেকট্রিকটা তৈরি করছে, ওই ইলেকট্রিকটা সাপ্লাই করছে, ওই তৈরি করবে, ওই বেচবে। কিন্তু কিনতে অনেক লোক আসবে। কেন বলছি? এই দ্রব্যটি উৎপাদন ও যোগানের উপর ফার্মটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কতটা প্রোডাকশন করা উচিত, কতটা যোগান দেওয়া উচিত, সমস্ত ওর হাতে কন্ট্রোল থাকবে। ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্যের অভাব অলরেডি বলে দিয়েছি, এর কোনো সমস্যা নেই, কারণ এর কোনো সাবস্টিটিউট নেই। ও নিজেও জানে এর কোনো সাবস্টিটিউট নেই। তাই জন্য সাবস্টিটিউট নেই বলেই ও যখন খুশি দাম বাড়াতে পারে। ঠিক আছে? বলছি, একচেটিয়া ফার্মটি যে দ্রব্যের উৎপাদন ও যোগান দেয়, তার কোনো ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য থাকে না। ফলে ক্রেতাদের পক্ষে ওই দ্রব্যের পরিবর্তে অন্য কোনো কেনা ভাবনা, তোর পরিবর্তনই তো নেই। আজকে তুই ইলেকট্রিক জিও ইউজ করছিস, তুই জিওর কি ইউজ করছিস? জিওর রিচার্জ করিস, যে আমরা অপারেটর, মোবাইল অপারেটর জিও ইউজ করছি। এবার জিও যদি রেট বাড়িয়ে দেয়, তুই কোথায় চলে যাবি? ভোডাফোনে যেতে পারবি। বুঝতে পারলি তো? তুই বিএসএনএল যেতে পারবি। ঠিক আছে তো? তুই বিভিন্ন অপশন সুইচ করতে পারবি। কিন্তু এখানে তো সুইচ করার জায়গাই নেই। এখানে সুইচ করার জায়গা নেই। শিল্পে প্রবেশের বাধা। ঠিক আছে তো? এই মার্কেটে নতুন কোনো ফার্ম প্রবেশ করতে পারে না। কেউ প্রবেশ করতে পারবে? আরে কেউ প্রবেশ করতে পারবে না। ফার্মে কেউ যদি প্রবেশ করেও, ও বেরিয়ে যাবে। কারণ টিকতে পারবে না। ওর সঙ্গে ও টিকতে পারবে না। কারণ ওর কাছে এতটাই টাকা আছে, অন্য কেউ এই মার্কেটে টিকে থাকতে পারবে না। তো বলছে, একচেটিয়া মার্কেটে কোনো নতুন ফার্ম প্রবেশ করতে পারে না। যদি নতুন ফার্ম বাজারে প্রবেশ করে, তাহলে একচেটিয়ার অস্তিত্ব থাকে না। এই যে তুই বললি রিলায়েন্স, আদানি। দেখবি জিও তো আসবে না, হয়তো আদানি আসলে আসতে পারে। আদানির নাম শুনিস তো? আদানি যেটা এখন বাংলাদেশে পুরো ইলেকট্রিক সাপ্লাই ওই দেয়। ঠিক আছে তো? আদানি আসলে আসতে পারে। ঠিক আছে? তা আদানি যদি সাপোজ চলে আসে, তখন তো আর একচেটিয়া থাকবে না। আজকে যদি ব ইয়ের রেট বাড়িয়ে দেয়, সিএসসি রেট বাড়িয়ে দেয়, সবাই আদানিতে চলে যাবে। আদানি রেট বাড়িয়ে দিলে সিএসসি চলে যাবে। এখানে কি করে একচেটিয়া হলো? বুঝতে পারলি তো? এখানে মনোপলি রইল না। নেই, এখানে নেই বলেই একচেটিয়া আছে। তাহলে সব পয়েন্টই পড়ে রাখবো। হ্যাঁ, পড়ে নিবি। ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অতটা ইম্পোর্টেন্ট নয়। আ কিন্তু আগেরটা ইম্পোর্টেন্ট, আগেরটা আসার চান্স বেশি। এই পয়েন্টে জানতে হবে পরবর্তী কোয়েশ্চেন পড়ার জন্য, এই কোয়েশ্চেনটা। তাহলে কি বুঝতে পারলি? শিল্পে প্রবেশের বাধা। বলছে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য অনুপস্থিত। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা বিক্রেতা সমগ্র শিল্পের সমগ্র যোগান নিয়ন্ত্রণ করে। ওই যে বললাম, কি বললাম, অনেকগুলো ফার্ম মিলে একটা শিল্প তৈরি হয়। এটাই বলেছে। প্রতিযোগিতা অনুপস্থিত। যে এই মার্কেটে কম্পিটিশন থাকবে? এই মার্কেটে কি কম্পিটিশন থাকবে? না। হয়ে গেল। একচেটিয়া বাজারে যেহেতু একটি মাত্র ফার্ম বা একজন মাত্র বিক্রেতা এবং দ্রব্যটির কোনো ঘনিষ্ঠ পরিবর্তিত দ্রব্য থাকে না, সেইজন্য বাজারে কোনো কম্পিটিশনের কোনো সুযোগই নেই। ফলে এই মার্কেটে প্রতিযোগিতামূলক বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় না। এই মার্কেটে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দরকার হয় না। তুই শুনেছিস নাকি সিএসসি? আমি তো দেখিনি সিএসসি কোনো অ্যাড দেয়। ইন্ডিয়ান রেলের অ্যাড হয়, দরকার হয় না। অ্যাড কাদের দিতে হয়? যাদের বিক্রি বাড়াতে হবে। এদের বিক্রি বাড়াতে হবে না। সিএসসি বিক্রি বাড়াতে হবে, এমনি বিক্রি হয়ে যাবে। ও লোকে খোঁজ নেবে কোথায় এখানে ইলেকট্রিক কে দিচ্ছে। লোকে খোঁজ নেবে ইলেকট্রিক কে দেবে। তুই রেলে যাতায়াত করতে চাস, ও রেল তোকে বলে না তুমি টিকিট কাটো, টিকিট কাটো। তো ও তোর গরজ কোথায় টিকিট পাওয়া যায়, এইগুলো তোর গরজ। বুঝতে পারলি তো? তো একচেটিয়ার মানে বিজ্ঞাপনের দরকার হয় না। বুঝতে পারলি তো? একচেটিয়ার বিজ্ঞাপনের দরকার হয় না। আজকে আমি পড়াচ্ছি, আমার বিজ্ঞাপনের দরকার নেই। এই মার্কেটে প্রচুর টিচার আছে। হয়তো আমি পড়াই, আমাকে কেউ জানে না, সেইভাবে চেনে না। তাই আমার অ্যাডভার্টাইজ করার দরকার আছে। বুঝতে পারলি তো? তো এটা বিজ্ঞাপন কাদের দেওয়ার দরকার হয়? যাদের মার্কেটে কম্পিটিশন থাকলে বিজ্ঞাপন দেওয়া। এই যে আগে যে পয়েন্টটা বললাম না, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বৈশিষ্ট্য, ওখানে তুই বলতে পারিস বিজ্ঞাপন ব্যয় ওর মধ্যে একটা পয়েন্ট আসতে পারে। কেন? বোঝার চেষ্টা কর। যখন অনেকে মার্কেটে আছে, তুই অ্যাডভার্টাইজমেন্ট তো করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট খরচাটা একটা বড় খরচা। ঠিক আছে তো? ওইখানে কি বললাম? প্রতিযোগিতা বললাম, এটাই তো বললাম, যেটা এই বাজারে প্রতিযোগিতার কোনো সুযোগ নেই। ফলে এই বাজারে প্রতিযোগিতামূলক বিজ্ঞাপনের কোনো প্রয়োজন হয় না। লাস্ট পয়েন্ট, দাম নির্ধারক। তাহলে এই মার্কেটে কে দাম নির্ধারণ করে? এইমাত্র বললাম, রেলের ভাড়াটা কে নির্ধারণ? ইন্ডিয়ান রেল।
ঠিক আছে, সরকার নিয়ন্ত্রণ করে। সিএসসি ঠিক করবে যে মিটার কত হবে। তো বলছে একচেটিয়া বাজার ফার্মটি দ্রব্যের উৎপাদন ও যোগান সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে বলে দ্রব্যটির দামের উপর একচেটিয়া ফার্মের নিয়ন্ত্রণ থাকে। একচেটিয়া ফার্মে নিজের প্রয়োজন মতো দ্রব্যটির দামের পরিবর্তন করতে পারে। তাই একচেটিয়া ফার্ম হলো দাম নির্ধারণ, প্রাইস মেকার, টেকার নয়, মেকার, টেকার নয়। পেজ নাম্বার 7 এ চলে আসে। হ্যাঁ, না আমরা যে বাজার আর কি করি, নাগের বাজার বা দমদম, কিন্তু এখানে মানে ইকোনমিক্সের বাজারটা পুরো আলাদা, তাহলে ইকোনমিক্স কেন পড়তে হয়? এবার দেখ কি বলবো, দেখ 7 নম্বর পাতা চলে আসে, 7 নম্বর, পেজ নম্বর 7 তোদের বইয়ের। পেজ নম্বর 7 এ চলে আসে। পেজ নম্বর 7, ইম্পোর্টেন্ট কোশ্চেন আছে। ভালো। কি লেখা আছে? বিক্রয় লব্ধ আয় মানে রেভিনিউ কাকে বলে? রেভিনিউ, রেভিনিউ, রেভিনিউ। ঠিক আছে? এটা ছাড় দিয়ে রাখবো তো? পরে রেভিনিউ কাকে বলে? রেভিনিউ কাকে বলে? এই এবার নিচে দেখ লেখা আছে ডিফারেন্ট কনসেপ্ট অফ রেভিনিউ। রেভিনিউ বিভিন্ন রকমের কনসেপ্ট পড়তে হবে। এবার রেভিনিউ বা বিক্রয় লব্ধ আয়। আজকে ধর, আজকে ধর আমার একটা স্টেশনারি দোকান আছে, আমি তো পেন বেচি। ধর 10 খানা পেন বেচলাম, এক একটা পেন বেচে 5 টাকা করে পেলাম। তাহলে আমি কত টাকা ইনকাম করলাম? 50 টাকা। 50 টাকা, তাই তো? আমি এক একটা পেন 5 টাকা করে বিক্রি করলাম, তাহলে 10টা পেন বিক্রি করে কত পেলাম? 50 টাকা। 10 ইন্টু 5 50 টাকা। তাহলে বুঝতে পারলি এখানে কি লিখেছে? উৎপাদন প্রতিষ্ঠান। বুঝতে পারছিস তো? যে মানে দোকান, ফ্যাক্টরি বা ফার্ম, ঠিক আছে তো? তার দ্রব্য বাজারে বিক্রি করে যে অর্থ পায়, উৎপাদন প্রতিষ্ঠান তার দ্রব্য বাজারে বিক্রি করে, দ্রব্য মানে পেন, পেন বাজারে বিক্রি করে যে টাকা পায় তাকে বলা হয় রেভিনিউ বা বিক্রয়লব্ধ আয়। এবার বিক্রয়লব্ধ আয় ধারণার মধ্যে 3টি ধারণা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টোটাল রেভিনিউ, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, আর একটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। কি বললাম? আমাদের যে রেভিনিউ আছে, রেভিনিউকে আমরা 3 ভাগে ভাগ করি। কি বললাম? একটা লিখি ছোট, ছোট করে। একটাকে বলে টিআর, একটাকে বলে এআর, একটাকে বলে এমআর। কি বললাম? একটা টিআর, একটা এআর, একটা এমআর। টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ, এআর মানে এভারেজ রেভিনিউ, এমআর মানে মার্জিনাল রেভিনিউ। টিআর মানে টোটাল রেভিনিউ মানে মোট আয়, এআর মানে এভারেজ রেভিনিউ মানে গড় আয়, আর এমআর মানে মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয়। এই দেখ এখানে লেখা আছে, এই যে মোট আয়, কি লেখা আছে? মোট বিক্রয়লব্ধ আয়, গড় বিক্রয়লব্ধ আয়, প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। ঠিক আছে? এবার পড়বো টিআর কাকে বলে। আমি অলরেডি তোকে টিআর বুঝিয়ে দিয়েছি। টিআর অলরেডি বুঝিয়ে দিয়েছি, হয়তো বুঝতে পারিসনি। দেখ আমি কি বললাম? আমি 5টা পেন বিক্রি করে, না সরি, আমি এক একটা পেন 5 টাকা করে বিক্রি করি। এক একটা পেন কত টাকা করে বিক্রি করি? 5 টাকা। কতগুলো পেন বিক্রি করি? উদাহরণ বলছিলাম 10টা পেন। কত টাকা কামালাম? 50 টাকা। তাহলে কি করলাম বল? 10 এর সাথে 5 গুণ করে 50 হলো, তাই তো? 10টা কি? সে 10টা পেন বিক্রি করেছে। 10টা পেন, এটাকে বললাম কিউ।
কিউ মানে কতগুলো পেন বিক্রি করেছে, পরিমাণ। কিউ মানে আউটপুট, ঠিক আছে? কতগুলো পেন বিক্রি করেছে, মানে কতগুলো পেন বিক্রি করেছে, এটা হচ্ছে কিউ। নাম্বার অফ ইউনিট সোল্ড, কিউ মানে নাম্বার অফ ইউনিট সোল্ড, ঠিক আছে, ইনটু পি। পি মানে কি বললো, এই যে 5 মানে কি, 5 হচ্ছে পি। 5টা কি, 5টা হচ্ছে পি। পি মানে এক একটা পেন কত টাকা করে বিক্রি করেছে, ঠিক আছে? এটা হচ্ছে পি। তাহলে দুটো গুণ করে কি হলো, এটাকে বলে টিআর। বুঝতে পারলি? তাহলে টিআর বের করার ফর্মুলা কি বুঝতে পারলি, পি ইন্টু কিউ। দেখ এখানে লেখা আছে, আগে ফর্মুলাতে দেখ। টিআর কি লেখা, টিআর ইকুয়াল টু পি ইন্টু কিউ লেখা আছে। টিআর পি ইন্টু কিউ। তারপরের লাইনে কি লিখেছে, এবার দেখ টিআর এর হিসেবে বলতে, টিআর এর ফুল ফর্ম কি, মোট বিক্রয় লব্ধ আয়। পি মানে দ্রব্যের প্রতি এককের দাম, আর কিউ মানে বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে? তার টিআর লেখা আছে পি ইন্টু কিউ। বোঝা গেল, টিআর ইন্টু পি ইন্টু কিউ। এবার কাকে বলে নিশ্চয়ই এমনি একবার দেখ, পড়লেই পড়ে যাবে। দেখ তুই কাকে বলে না পড়েও লিখতে পারিস। তুই কি বলতে পারিস, স্যার পির সাথে কিউ গুণ করলে টিআর বেরোয়, বলতে পারি না? পির সাথে কিউ গুণ করলে টিআর বেরোয়, দেখ এটাই লিখেছে, দেখ এই লাইনটা, বিক্রয়ের মোট পরিমাণকে মানে কিউ প্রতি একক দ্রব্যের দাম মানে পি দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকেই বলা হয় মোট বিক্রয় লব্ধ আয়। তো সোজা না? পি কে কিউ দিয়ে গুণ করলে তো টিআর পাওয়া যায়, তাই লেখা আছে। পরের লাইনে কি লিখেছে, বলছে একটি ফার্ম তার দ্রব্য একটি নির্দিষ্ট দামে বাজারে বিক্রি করে যে মোট অর্থ পেয়ে থাকে, ঠিক আছে, তাকে মোট বিক্রয়লব্ধ আয় বলে। ভালো করে পড়তে হবে, মোট বিক্রয়লব্ধ আয় কাকে বলে, বোঝা গেল? পড়তে হবে কিন্তু এটা, হ্যাঁ। আমি যে তোকে উদাহরণ দিয়েছি সেই উদাহরণটাতে ওরা লিখেছে, কি লিখেছে, বলছে কোনো ফার্ম যদি 10 টাকা দামে 15 একক দ্রব্য বিক্রি করে। আমি উদাহরণ কি দিলাম, আমি বললাম যে 5 টাকা দামে 10 একক দ্রব্য বিক্রি হয়, তাহলে মোট বিক্রয়লব্ধ হয় 50। তো ওরা একটু এক্সাম্পলটা চেঞ্জ করি, ব্যাপারটা একই। তাহলে বোঝা গেল টিআর কাকে বলে। এবার তোকে যদি বলে এ আর কাকে বলে, দেখ আমি তোকে বুঝিয়ে দিচ্ছি এ আর কাকে বলে। কোনো কিছুর গড় বের করার নিয়ম জানিস, গড় বের করার নিয়মটা কি? যোগ করে 2 দিয়ে ভাগ। এই দেখ এখানে লিখছি এ আর মানে গড় বের করো। গড় বের করো কি করে, টোটাল, প্রথমে লিখতে হবে টোটাল। টোটালকে যদি আমি কিউ দিয়ে ভাগ করি তাকে বলে টোটাল। আমি এই মাত্র যে এক্সাম্পল তৈরি করলাম সেখানে কি বলেছিলাম, আমি কতগুলো পেন বিক্রি করছি, 10টা পেন বিক্রি করছি 5 টাকা করে। টোটাল কত টাকা পেলাম পেন বিক্রি করে, 50 টাকা। তাহলে আমি বলতে পারি এখানে 50 টাকা হুম। ডিভাইডেড বাই কিউ। কিউ মানে কতগুলো পেন বিক্রি করেছিলাম, 10। 10টা পেন বিক্রি করেছিলাম। তাহলে কাটাকাটি করলে কত বেরোলো বল? তাহলে তুই কি বুঝতে পারলি, এ আর বের করার ফর্মুলা কি বুঝতে পারলি, ও স্যার টোটাল মোট বিক্রয় লব্ধ আয়কে মানে পরিমাণ দিয়ে ভাগ করলেই বেরিয়ে গেল হচ্ছে গড় আয়। দেখ এখানে লিখেছে, কোনো ফার্ম তার দ্রব্য বাজারে বিক্রি করে প্রতি এককের জন্য যে পরিমাণ অর্থ পেয়ে থাকে, প্রতি এককের জন্য, তাকে বলা হয় গড় বিক্রয় আয়। অন্যভাবে ফার্মের মোট বিক্রয় আয়কে বিক্রয় পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গড় বিক্রয় আয়। হুম। তাই এ আর বের করা, দেখ আমি এটা লিখেছি, এটা লিখেছি টি আর বাই কিউ, ঠিক আছে? তাহলে এ আর হচ্ছে পরের লাইন টি আর বাই কিউ। এবার দেখ আমি এখানে তোকে দেখিয়েছি, দেখতে হবে না ওরা কি করেছে, ওরা বের করেছে, দেখ কি দেখিয়েছি শুনবি, এ আর ইকুয়াল টু টি আর বাই কিউ বলেছে তো ওরা। বললাম তো টি আর বাই কিউ। টি আর বের করার ফর্মুলা কি বলেছিলাম বল, পি ইন্টু কিউ বলেছিলাম, মনে আছে? হুম। ডিভাইড বাই কিউ, কিউ কিউ কেটে গেলে তাহলে পি বেরোলো, বুঝেছিস নাকি বুঝিস না? এই তো এখানে লিখে দিয়েছে এ আই করে দেখি, এ আর ইকুয়াল টু পি। এ আর মানেই পি, সেটাই দেখালো যে এ আর মানে পি। এ আর মানে কি বললাম বল, এ আর কত বেরোলো 5। হুম। তো একটা পেন মার্কেটে বিক্রি করে কত বলছে 5, হুম। মানে ওটাই বলছে এ আরটাই হচ্ছে পি। তাই বলছে গড় বিক্রয় লব্ধ আয় মানে এ আর ইকুয়াল টু পি। দ্রব্যের দাম ও উৎপাদিত দ্রব্যের দাম, গড় বিক্রয় লব্ধ আয় বা ফার্মের, তো ওই একই কথা বলেছে। বলছে যে এখানে কি দ্রব্যের দাম, ঠিক আছে, ও গড় বিক্রয় লব্ধ আয় মানে কি, গড় বিক্রয় লব্ধ আয় মানে কি, এ আর মানে বলতে চাইছে পি আর এ আর সবসময় সমান হয়। ওরা কি লিখেছে দেখ না, আমি এতক্ষণ ধরে কি লিখলাম, এ আর ইকুয়াল টু পি হয়, ওরা একটা কথাতে লিখেছে এ আর ইকুয়াল টু পি লিখেছে। বলছে গড় বিক্রয় লব্ধ আয় দামের সমান, এটাই লিখেছে। প্রকৃতপক্ষে দামকে ক্রেতার দিক থেকে দেখা হয়, আর গড় বিক্রয় লব্ধ আয়কে বিক্রেতার দিক থেকে দেখা হয়। দামকে কার দিক থেকে দেখা হয়, ক্রেতার দিক থেকে দেখা হয়, আর এ আর কে বিক্রেতার দিক থেকে দেখা হয়। সেই জন্য দামের অপর নাম গড় বিক্রয়লব্ধ আয়। তাহলে বোঝা গেল দামকে কার দিক থেকে দেখা হয় আর এ আর কে কার দিক থেকে দেখা হয়, এটা সবসময় সমান হয়। উদাহরণ বলে দিলাম। তাহলে কি কি বললাম আমি এখান দিয়ে বল, পি আর পড়ালাম, এ আর পড়ালাম, এবার করবো এম আর। এম আর মানে কি, এম আর মানে কি বললাম বল, এম আর মানে তো আগেও চ্যাপ্টার গুলো পড়েছি। এম মানে কি, ইকোনমিক্স ফার্স্ট সেমিস্টার পড়েছি। এম মানে কি, এম মানে মার্জিনাল, ঠিক আছে। আর আর মানে রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয়। আর একটু ঘুরিয়ে বললে প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। এবার প্রান্তিক বিক্রয়লব্ধ আয় কাকে বলে জানিস, এটাকে বলছি, তুই 10টা পেন বিক্রি করে 50 টাকা পেলি,
এখন তো তুই 10টার জায়গায় আরো একটা পেন এক্সট্রা বেচিস, ধর 10টা পেন বিক্রি করে তুই 50 টাকা পেলি। আমি তোকে এখানে উদাহরণ দিই, 10টা পেন বিক্রি করে তুই 50 টাকা পেলি, এখন ধর 11টা পেন বিক্রি করলি, আরো তুই কিছু এক্সট্রা টাকা পেতে পারিস। তাহলে একটা পেন বেচে যদি কোনো রকমের কোনো এক্সট্রা টাকা পাস, তাকে বলা হয় প্রান্তিক বিক্রয়োক্ত আয়। বুঝতে পারলি কাকে বলে? একটা পেন যদি অতিরিক্ত বেচিস তো তুই এক্সট্রা টাকা পাবি, তুই একটা পেন এক্সট্রা বেচলি এক্সট্রা টাকা পাবি না? হ্যাঁ। তাহলে ওটাই হচ্ছে প্রান্তিক বিক্রয়োক্ত আয়। তো এখানে বলেছে কি দেখ, বলছে কোনো ফার্ম অতিরিক্ত 1 একক দ্রব্য বাজারে বিক্রি করে যে অতিরিক্ত মোট বিক্রয়লব্ধ আয় পেয়ে থাকে তাকে বলে প্রান্তিক। বুঝলাম উদাহরণটা কি বললাম? অতিরিক্ত একটা পেন মার্কেটে বেচে যদি অতিরিক্ত টাকা পাস, ঠিক আছে, তাকেই বলা হয় হচ্ছে তোর, কি বললাম, তাকেই বলা হয় প্রান্তিক বিক্রয়োক্ত আয়। আমি একটা এক্সাম্পল, সেটা আমি 55 টাকা পাবো, 5টা সেটা 5 টাকায় পাবি, 55 টাকায় পাবি, সেটা পরে একটা একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে, ঠিক আছে তো? হ্যাঁ, তুই যেটা বলেছিস সেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে তো? কখনো কখনো চেঞ্জ হয়, সেই চেঞ্জটা দেখাবো, আসছে, ওইগুলো আসছে। এবার দেখ এমআর বের করার ফর্মুলাটা কি লিখেছে, ওরা ওরা ফর্মুলাটা কি লিখেছে, এমআর বের করার ফর্মুলা কি লেখা আছে? ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। এই দেখ তোকে এমআর বের করার ফর্মুলা আমি তোকে লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে উদাহরণ কি দিয়েছে একটা, বলছে 15 একক দ্রব্য বিক্রি করে তুই পাচ্ছিস 150 টাকা, 16 একক বিক্রি করে তুই 158 টাকা পাচ্ছিস। কত বলেছে বল? 15 একক দ্রব্য বিক্রি করে 150 টাকা পাচ্ছি, তাই তো? 16 একক বিক্রি করে কত পাচ্ছি? 158 টাকা পাচ্ছিস। তাহলে কটা একক একটা মানে কটা এক্সট্রা বিক্রি করলে কতগুলো ইউনিট? একটা একটা বিক্রি করলে এক্সট্রা কত টাকা এক্সট্রা আসলো? 8 টাকা। এটাকে বলা হয় মার্জিনাল রেভিনিউ। বুঝলেন? এই অঙ্কে মার্জিনাল রেভিনিউ 150 ছিল, 8 টাকা হলো। তাহলে কি করে হলো এটা বের করার একটা ফর্মুলা ওরা বইতে বলেছে। বইতে বলেছে কি জানিস তো? এটাকে বলা হয় টিআর, এটাকে বলা হয় কিউ। বুঝতে পারলি টিআর আর কিউ কোনটা? টিআর বোঝালাম তো ততক্ষণ ধরে। টিআর, টিআর কত? টিআর বের করার ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। এটা বইতে ফর্মুলা দিয়েছে। ডেল্টা টিআর মানে, ডেল্টা মানে ম্যাথমেটিক্স তো জানিস, ডেল্টা মানে পরিবর্তন। তাহলে 150 ছিল 158, কত পরিবর্তন হলো বল? 8। আর কিউ কত হলো? 1। তাহলে কত হলো অ্যান্সার? 8 হলো। এটাই লিখেছি দেখ, ফর্মুলা লিখে দেখ, ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। লিখেছিস? ফর্মুলা লিখি ডেল্টা টিআর বাই ডেল্টা। বোঝা গেল কি বললাম? তাই এখানে নিশ্চয়ই বোঝা গেল প্রান্তিক বিক্রয়োক্ত আয়ের ফর্মুলাটা কি, ঠিক আছে তো? এত অব্দি বোঝা গেল কোশ্চেন গুলো? এবার কি বলতে চাইছে তোকে? বলছে কি? বলছে রিলেশনশিপ অ্যামাং, কি কি বলছে? টিআর, এআর আর এমআর। কি কি বললাম? কার কার রিলেশন? এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার কার রিলেশন জানতে চাইছে? টিআর, এআর আর এমআর এর রিলেশন বলতে বলেছে। কি বলেছে? বলছে টিআর, এআর আর এমআর এর মধ্যে সম্পর্ক দুটি অবস্থা মানে দুদিক থেকে আলোচনা করা যায়। কি বললাম? এদের মধ্যে যখনই তোকে রিলেশন বলবে দুদিক থেকে আলোচনা করা যায়, মানে দুটো দুটো অ্যাঙ্গেল থেকে আলোচনা করা যাবে। কি বললাম? যখনই সম্পর্ক বলবে টিআর, এমআর আর এআর, এদের মধ্যে যখন সম্পর্ক বলবে তোকে দুটো অ্যাঙ্গেল থেকে আলোচনা করে, দুটো অ্যাঙ্গেল থেকে, দুটো অ্যাঙ্গেল তোকে শেখাবো, দুটো অ্যাঙ্গেল শেখাবো, দুটো অ্যাঙ্গেল থেকেই শেখাবো। দুটো অ্যাঙ্গেলটা কি? প্রথম অ্যাঙ্গেলে ধরা হচ্ছে দামটা স্থির, দামটা স্থির। স্থির মানে কি? ধর আমি পেয়ে 5 টাকা করেই বেচি। আরেকটা অ্যাঙ্গেলে বলা হবে দামটা স্থির নয়। 2 অ্যাঙ্গেল থেকে বোঝানো হবে। সে লিখেছে প্রথমটিতে ধরা হচ্ছে দ্রব্যের দাম স্থির আছে। ঠিক আছে? দ্রব্যের দাম স্থির আছে। দাম স্থির আছে মানে তার দাম 5 টাকা করেই হচ্ছে। 5 টাকা করে পেন বেচছি। ঠিক আছে? এবং নির্দিষ্ট দামে বিক্রেতা যত খুশি দ্রব্য বিক্রি করতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম এই অবস্থার সম্মুখীন হয়। তাহলে কোন বাজারে এরকম অবস্থা দেখা যায়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। দ্বিতীয়টি ধরা হচ্ছে দ্রব্যের দাম স্থির নয়, অপরিবর্তনীয়, চেঞ্জ হতে থাকবে, দাম চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে তো? অর্থাৎ অতিরিক্ত একক দ্রব্য বিক্রির জন্য বিক্রেতা দাম কম করে। ঠিক আছে? দাম চেঞ্জ হতে থাকছে। তো যখনই তুমি অতিরিক্ত একক দ্রব্য বিক্রি করবে তখন বিক্রেতা দাম করে। আর এটা কোন বাজারে সম্ভব? অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে সম্ভব। ঠিক আছে তো? তাহলে এই 2 অবস্থায় ফার্মে বিকল্প আয়ের বিভিন্ন ধারণার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাহলে কি বলতে চাইছে এখানে? যখনই তোর পরীক্ষায় টিআর, এমআর আর এআর এর মধ্যে সম্পর্ক বলবে, বলবি এই সম্পর্কটা আমরা দুদিক থেকে আলোচনা করব। একটা এক্সাম্পল এরকম বলতে পারি, যেটা হচ্ছে তোমার দামটা স্থির আছে।
দাম যখন স্থির আছে তখন কোন বাজারে দেখা যায়? পূর্ণ প্রতিগুণমূলক বাজার। আর যখন দাম পরিবর্তন হবে তখন অপূর্ণ প্রতিগুণমূলক বাজার। পরীক্ষায় মানে যখন লিখবি না, এই কথাটা কিছু লিখতে হবে না, তোর নিজের এখন যে পড়াবো ওটা বোঝার জন্যই লিখবি, বোঝার জন্য বললাম, পরীক্ষায় এটা লিখতে হবে না। তাহলে যখন তোকে পরীক্ষায় দেবে, এবার কতটা বড় কোশ্চেন দিয়ে তার উপর ডিপেন্ড করবে, কতটা নাম্বার তার উপর ডিপেন্ড করবে তুই কতটা লিখবি। আমি খুব বড় করে বোঝাচ্ছি এটা, হ্যাঁ। পরীক্ষায় কতটা নাম্বার দেবে তার উপর ডিপেন্ড করবে যে তোর কতটা লিখতে হবে। আমি নাই নোটটা বলে দেবো যে কতটা লেখা উচিত, মানে পড়ে তো নিলি এখানটায়, কতটা লেখা উচিত বলে দেবো। তাহলে কি বললাম, তুই যখন পরীক্ষায় সম্পর্ক লিখতে বলবে তখন বলতে পারিস দাম স্থির হলে কি হতে পারে আর দাম পরিবর্তন হলে কি হতে পারে, দুদিক থেকে আমি বোঝাবো। ঠিক আছে, প্রথমে বলছি কি দাম যদি স্থির থাকে, ঠিক আছে, দাম যদি স্থির থাকে, এটা এইগুলো কিন্তু তোকে প্র্যাকটিস করতে হবে, বাড়িতে খাতায় করে করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখ, দাম যদি স্থির থাকে, তুই প্রথমে কি চার্ট চার্ট এর মধ্যে তোকে লিখে লিখে দেখাতে হবে। ঠিক আছে, এ পরীক্ষায় দিয়ে দেবে না চার্ট, চার্ট কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে তো, তাহলে তুই কি বলবি, প্রথমে বলবি যে আমাকে সম্পর্ক লিখতে বলে টিআর এমআর এআর। তাহলে প্রথমে যখন স্থির থাকবে, যখন দাম স্থির থাকে তখন বলবি টিআর এমআর আর এআর এর মধ্যে সম্পর্কগুলি আলোচনা করা হয়। তাই এখানে লিখে দেখ, স্থির দামের ভিত্তিতে, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক। আর বুঝতে পারলি তো, প্রথমে হেডিং দিবি যে লিখবি যে যখন দাম স্থির থাকে তখন টিআর এমআর এর মধ্যে সম্পর্ক লিখে আন্ডারলাইন করবি। লেখার পর কি লিখবি, লিখবি এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সম্ভব। এটি সম্ভব কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সম্ভব। ঠিক আছে তো, অর্থাৎ দ্রব্যের দাম স্থির অবস্থায়, আর কিছু লিখতে হবে না, আর কিছু লেখার দরকার নেই। কি লিখবি, মানে পুরো মানে পয়েন্টটা লিখে আন্ডারলাইন করলি, আন্ডারলাইন করে লিখবি এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সম্ভব। কোন বাজারে সম্ভব? ব্যাস, তারপর তুই বলবি বিষয়টিকে আমরা একটি তালিকার মাধ্যমে দেখা। কি বললাম, বিষয়টিকে তালিকার মাধ্যমে দেখা। 2 লাইন লিখে দিলাম। এবার তালিকাটা দেখ কি আছে, প্রথম ঘরটা দেখ। দেখ আমি তোকে করে করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে দেখে না তুই বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম ঘরে লিখলাম কিউ, প্রথম ঘরে লিখলাম কিউ। ঠিক আছে, কিউ মানে আমি কতগুলো পেন, আর আমি উদাহরণ দিই, পেন পেন বিক্রি করছি, ধর আমি 5খানা পেন বিক্রি করছি, একটা পেন, প্রথমে একটা পেন বিক্রি করছিলাম, তারপর দুটো পেন বিক্রি, আচ্ছা পরে লিখছি, আগে কিউটা লিখে নিই, ঘরগুলো সাজিয়ে নিই, তারপরে লিখছি পি, এবং এক একটা পেন কত করে বিক্রি করছি, তো 10 টাকা করে পেন বিক্রি করছি। তাহলে টিআর, টিআর কি, আমি প্রথম উদাহরণ বলছি, প্রথম একদম পুরো প্রথম রোতে বলছি, একটা পেন বিক্রি করছি 10 টাকা করে। তাহলে একটা পেন যদি 10 টাকা করে বিক্রি করে, তাহলে কত টাকা পাবো পেন বিক্রি করে? একটা পেন 10 টাকা করে বিক্রি করে কত পাবো পেন বিক্রি করে? 10 টাকা হয়ে গেল। দুটো পেন বিক্রি করছি, আমি দাম কি বলেছি, দাম, দাম কি বলছি, স্থির, 10। তাহলে কত পাবো দুটো পেন বেচে? 20 টাকা। তিনটে পেন বেচে কত পাবো বল? 30 টাকা। চারটে পেন বেচে কত পাবো? 40 টাকা। 5টা পেন বেচে পাবো 50 টাকা। হয়ে গেল, তাহলে টি আর বেরিয়ে গেল। এবার এ আর, এ আর তো শিখেছি আমি, কেন আগে ওইগুলো শেখালাম? এ আর কি করে বের করেছি, স্যার এই টি আর কে যদি কিউ দিয়ে ভাগ করে তাহলে এ আর বেরিয়ে বলেছিলাম না? তো 10কে 1 দিয়ে ভাগ করলে 10, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 30কে 3 দিয়ে ভাগ করলে 10, 40কে 4 দিয়ে ভাগ করলে 10, 50কে 5 দিয়ে ভাগ করলে 10। বোঝা গেল এটা? এ আর বেরিয়ে গেল। তারপর কি করবো, লাস্টের ঘরে করবো এম আর। এম আর কি শিখিয়েছিলাম এইমাত্র ফর্মুলা লিখেছিলাম। আমি কি লিখেছিলাম বল, ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। বল নিজেই বল, প্রথমটা কত ছিল? প্রথমটা 10 ছিল, প্রথমে 10, প্রথমটা তো প্রথমে চেঞ্জ, প্রথমে যা ছিল তাই। প্রথমে টি আর যা ছিল এম আর এ তাই বসে গেল। টি আর 10 ছিল, কত হলো? 20 হলো। 10 ছিল 20 হলো, কত বাড়লো? কত বাড়লো? 10 বাড়লো। 10, আবার এখানে কারণ আমাদের ফর্মুলা কি ছিল, ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ, তো ডেল্টা টি আর কত হচ্ছে? 10। বোঝ, 10 ছিল 20 হলো, কত বাড়লো? 10 বাড়লো। ডিভাইডেড বাই 1 ছিল 2 হলো, কত বাড়লো? 1 বাড়লো। 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়। বুঝতে অসুবিধা হলে পরেরটা দেখ, ভালো করে দেখ, যদি বুঝতে অসুবিধা পরেরটা দেখ। 20 ছিল 30 হলো, কত বাড়ছে? 10 10 বাড়লো। আচ্ছা 2 ছিল 3 হলো, কত বাড়ছে? তাহলে 10 হলো। তো সব করে 10 হবে। এই হচ্ছে তোর দাম যখন স্থির থাকে এই টেবিলটা হয়ে গেল। বোঝা গেল টেবিলটা? হুম। ঠিক আছে, দাম যখন স্থির থাকে এটা, তাহলে বুঝতে পারলি টেবিলটা কি হলো? হ্যাঁ, ছবিটা যদি এরা যদি তোকে ছবি আঁকতে বলে, ছবিটা জানিস ছবিটা কেমন হবে, দেখ এদিক থেকে। এইদিকে হয় হচ্ছে তোর আউটপুট, আউটপুটকে বাংলায় কি বলে বলতে পারবি? বিক্রয়ের পরিমাণ। কি লিখলাম? বিক্রয়ের পরিমাণ। ঠিক আছে, আর এইদিকে কি লিখবো? এইদিকে লিখবো টিআর। কি লিখবো এইদিকে? এইদিকে লিখবো টিআর। টিআর মানে কি? টিআর এর ফুল ফর্ম কি বললাম? টোটাল মোট বিক্রয় লব্ধ আয়, টিআর। তাই তো, তাহলে টিআর কি হচ্ছে? টিআর এর দিকে তাকা, টিআর কি হচ্ছে? আস্তে দেখে কি বুঝবে টিআরটা কেমন হচ্ছে?
স্যার 10, 20, 30, 40, 50। তাহলে এটার ছবিটা কেমন হবে জানিস তো? দেখ, বাড়ছে তো আস্তে আস্তে, কি হচ্ছে আস্তে আস্তে বাড়ছে। তাহলে বাড়ছে মানে উপরের দিকে যাবে, যদি কমতো তখন নিচের দিকে আসতো। ঠিক আছে, বাড়ছে মানে এরকম জিনিস হয়ে গেল। এটা হলো টিআর, বোঝা গেল টিআর গ্রাফটা কেমন হলো? মনে রাখতে পারবি টিআর গ্রাফটা এরকম, ঠিক আছে তো? যে স্যার আপনি আরেকটা জিনিস দেখা, আরেকটা জিনিস দেখ, এআর আর এমআর কেমন ছিল? এআর আর এমআর কেমন ছিল? সেম। সেম ছিল না? হ্যাঁ। আর পি, পি এই দেখ দেখা, এই যে হাইলাইট করে দিচ্ছি। পি, এ আর এম আর তিনটেতে সমান, একই না? তিনটেতে সমান, একই না? তিনটেই সমান। আমি মনে করছি বইতে না ছবি আলাদা করে এঁকেছে, আমি চাইলে একবারেও আঁকতে পারি, একবারেও আঁকতে পারি, আলাদাও আঁকতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টি আর দেখ, সাপোজ ধর এটা কি আর টি আর, এইদিকে টি আর হয়, এইদিকে টি আর হয়, এইদিকে এ আর হয়, এইদিকে এম আর হয়, সমস্ত রেভিনিউ গুলো এইদিকেই হবে, ঠিক আছে তো? এবার দেখ, ঠিক আছে তো? তো 10, ওরা কি বলেছে ভালো করে যদি বুঝিস, কোয়ান্টিটি যখন এক, দেখ কিউ যখন এক, দাম তখন কত? 10, তাই তো? হুম। ধর সাপোজ আমি বোঝানোর জন্য যে পরীক্ষা এটা না করলেও হবে, এটা 1, 2, 3, 4, 5। দাম কত? ধর এদিক দাম, এদিকেও দাম, দাম এইদিকে থাকে, মানে দাম মানে কি, রেভিনিউই তো দাম এর মধ্যেই পড়বে, এইদিকে সব দামটাও এইদিকে পড়ে, প্রাইসটাও এইদিকে পড়ে, সব এইদিকে, রেভিনিউ প্রাইস সব এইদিকে। তো সাপোজ ধর এটা 5, এটা তার দামটা ধর আছে 5, তারপর এটা তার দাম 10, মানে বুঝলি তো? এটা ধর 15, এটা হচ্ছে দাম, এদিকে দাম। তা আমার কি বলেছিল এখানে কোশ্চেনে, দাম কত বলেছিল? 10। 10। 10 মানে কোন লাইনটা? এই লাইনটা। এই লাইনটা। তাহলে যখন আমার 1 তখন দাম কত? 10। বুঝতে পারলি? সব 10 মানে কোন এরকম হবে না, সমান্তরাল হবে, বুঝতে পারছিস? সমান্তরাল হ্যাঁ। কেন হবে? সেম লাইন হবে। তাহলে এটাই কি লাইন? এই লাইনটাকে তুই বলতে পারিস কি? এই লাইনটাই বলতে, এটাই AR আর এটাই MR হুম। আর এটাই P। একটা ছবির মধ্যে আঁকা হয়ে গেল না? হুম। এখন স্যার ওটা এমআর মানে এআর ইকুয়ালস টু এই তো দেখ না ভালো করে পড়, P কত বলেছিল? 10। AR কত পেয়েছে? 10। MR কত পেয়েছে? 10। তিনটে তো সমান, তাহলে তো আমি বলতে পারি না যেটা AR MR আর এটা P। হুম। বলেছে পিটা হচ্ছে 10, এই দিকটা P, এই হচ্ছে তোর ছবিটা গেল। তো এবার এখানটায় দেখ কি লিখেছে, এটাই এখানে লিখেছে, আর কিছু নতুন করে কিছু লেখেনি। এখানে কি লিখেছে দেখ, এই যে ছবিটার দিকে যদি তাকায়, ওরা দুটো ছবি আলাদা করে রেখেছে দেখ। ওরা লিখেছে টিআর হলো মোট বিক্রয়লব্ধ রেখা। এই যে ছবিটার দিকে কি দেখে বুঝতে, ছবি দেখে কি বুঝতে পারছিস? স্যার টিআরটা কি হলো? টিআরটা কি হলো? মোট বিক্রয়লব্ধ রেখা। এই রেখাটা কোথা থেকে শুরু হয়েছে? এটাকে বলে উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল থেকে শুরু হয়েছে, উৎপত্তি স্থল থেকে শুরু হয়ে আস্তে আস্তে কি হয়েছে, উপরের দিকে গেছে না নিচের দিকে গেছে? তাই বলছে উৎপত্তি স্থল থেকে উদ্যমমুখী। আচ্ছা এটা কি সরলরেখা নাকি বক্ররেখা হয়েছে? এই রেখাটা কি সরলরেখা না বক্ররেখা? সরলরেখা, তাই লিখেছে এটা উত্তমুখী সরলরেখা। এটি উৎপত্তি স্থল থেকে শুরু হয়, কারণ কেন, এখন যদি কোশ্চেন করে কেন এটা উৎপত্তি স্থল থেকে শুরু হয়ে, এখানে লিখেছে উৎপত্তি স্থল থেকে শুরু হয়, কারণ বিক্রি বাড়লে, বিক্রির পরিমাণ শূন্য হলে, বিক্রি যদি শূন্য হয়, আজকে বল তুই একটাও পেজ যদি বিক্রি না করিস তাহলে তোর ইনকাম কত হবে? শূন্য হবে। এই জন্য শূন্য থেকে শুরু হয়েছে, ঠিক আছে তো? বলছে বিক্রির পরিমাণ শূন্য হলে মোট বিক্রয়িত আয়ও শূন্য হয়। এটি উত্তম সরলরেখা, কারণ বিক্রি বাড়ার সাথে সাথে মোট বিক্রয়িত আয়ও সমানুপাতে বাড়ে। এত কিছু লিখতে হবে না পরীক্ষা হলে, এত দেখ তো এত বড়, হ্যাঁ যখন লিখবি যে এটা যখন চিত্রর মাধ্যমে দেখাবি, তুই বলবি যে এক্স অ্যাক্সিস, বুঝিস তো এক্স অ্যাক্সিস কাকে বলে? বলবি এক্স অ্যাক্সিসে আমরা দেখি বিক্রয় পরিমাণ, ওয়াই অ্যাক্সিসে দেখি যে আমরা মোট বিক্রয়লব্ধ আয়, ঠিক আছে? মোট বিক্রয়লব্ধ আয়। আর এটি উৎপত্তি স্থল থেকে শুরু হয়েছে, ঠিক আছে? উৎপত্তি স্থল থেকে শুরু হয়ে ঊর্ধ্বমুখী সরলরেখা, ব্যাস। এখানে টি আর হলো মোট বিক্রয়িত আয় রেখা, ব্যাস। তাই লিখেছি। দ্রব্যের দাম স্থির অবস্থায় গড় বিক্রয়িত আয় ও প্রান্তিক বিক্রয়িত আয়ের মধ্যে সম্পর্ক কেমন দেখিয়েছে দেখ। যেই ছবিটা আমি একবারে আঁকলাম ওরা আলাদা আলাদা করে এঁকেছে, ঠিক আছে তো? কি লিখেছে দেখ, দ্রব্যের দাম স্থির অবস্থায়, বিক্রির পরিমাণ যাই থাক না কেন, বিক্রি যাই থাকুক না কেন, বিক্রি যাই থাকুক না কেন, এআর, এআর স্থির থাকছে, এআর স্থির থাকছে, এবং এআর স্থির বলছে গড় বিক্রয়লব্ধ আয় সকল সময়ে ওর সমান। এআর স্থির থাকছে মানে তো এমারও তো স্থির থাকছে, দেখ কি লেখা ছিল এখানে, বিক্রির পরিমাণ যাই হোক না কেন, এআর স্থির থাকছে, এমারও তো স্থির থাকছে। এখানে তাই লিখেছে, ভালো করে পড়তে হবে তোকে, বুঝতে হবে, কিছু নেই এমন কিছু কথা বলেনি। দ্রব্যের দাম স্থির থাকায় বিক্রির পরিমাণ যাই হোক না কেন, এআর স্থির থাকছে, মানে এআর 10 করেই হচ্ছে, ঠিক আছে? এবং এআর সকল সময়ই এমারের সমান। এআর যখন 10 দেখ, এমারও তখন 10 হয়েছিল, দেখ। হুম। এআর যখন 10 এমার তখন 10, এআর যখন 10 এমার তখন 10, এআর যখন 10 এমার তখন 10, ঠিক আছে? তো এখানে তাই বলেছে। এই অবস্থায় গড় বিক্রয়িত আয় রেখা ও প্রান্তিক বিক্রয়িত আয় রেখার আকৃতি দেখানো হয়েছে, ঠিক আছে তো?
মোটামুটি তুই যতটুকু বুঝতে পারছিস ততটুকু লিখলেই হলো। যেমন আমি তো বলবো একবারে ছবিটা আঁকবি, লিখবি এক্স অ্যাক্সিসে আমরা কি দেখিয়েছি বিক্রির পরিমাণ, আর ওয়াই অ্যাক্সিসে আমরা দেখিয়েছি মোট বিক্রয়লব্ধ আয়, গড় বিক্রয়লব্ধ আয় আর প্রান্তিক বিক্রয়লব্ধ দেখিয়েছি। ঠিক আছে তো? এখানে বলবি যে মোট বিক্রয়লব্ধ আয় রেখাটি উৎপত্তি স্থল থেকে শুরু হয়ে ঊর্ধ্বমুখী সরলরেখা হয়েছে। একেবারে লিখবি, কোনো এত বড় লেখার দরকার, এত বড় লেখার সময় পাবি না। ঊর্ধ্বমুখী সরলরেখা হয়েছে। আচ্ছা, এখানে আর আর রেখাটা কেমন হয়েছে? আর রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। এক্স অক্ষের সমান্তরাল, এটা তোকে লিখতে হবে। দেখ, তাই এরা পরে লিখেছে, এই যে এখানে ওরা লিখেছে DD1, ওরা এটা লিখে DD1, আমরা কি লিখলাম বল? আমি কি লিখলাম? আমি DD1 লিখিনি। আমি কি লিখি? আর পি, একই ব্যাপার, একই ব্যাপার। তো ওরা লিখেছে DD হলো গড় বিক্রয়িত আয় রেখা, এটি অনুভূমিক অক্ষের সমান্তরাল, কারণ বিক্রেতারা নির্দিষ্ট দামে যে কোনো পরিমাণ দ্রব্য বিক্রি করতে পারে। আবার গড় বিক্রয়িত আয় রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়েছে। ওই একই লেখা, এত কিছু লেখার দরকার নেই। তুই লিখবি যে এখানে AR আর MR পরস্পরের সমান হয়েছে, আর এটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। মানে লিখছে এটাই অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়েছে, কারণ বিক্রেতারা এই লিখেছে। বেশ, আর কিছু লিখতে হবে না, এইটুকু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? এখানে কি লিখেছে? যেমন এখানে কি লিখেছে দেখ, ওরা বলেছে যে DD1 হলো গড় বিক্রয়িত আয় রেখা। তুই কি লিখবি? DD1 এর জায়গায় তুই, আমরা কি কিছু লিখেছি? নাম লিখেছি DD1? আমরা কোনো নাম দিইনি, তো নাম দিতেই পারি। ওরা নাম দিয়েছে, ওরা বলছে এই রেখাটার নাম হচ্ছে এটা, এই যে DD1, ওরা বলেছে এটা হচ্ছে একটা গড় বিক্রয়লব্ধ আয় রেখা। ঠিক আছে? ওরা লিখেছে, ওরা লিখেছে DD1 এর গড়, আর এটা অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়েছে, কারণ বিক্রেতা নির্দিষ্ট দামে, এটা এই লাইনটা যদি না লিখলেও হতো, না লিখলেও হবে, কোনো দরকার নেই লেখা, এটা লেখার দরকার নেই। বলছে গড় বিক্রয়িত আয় রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়। ঠিক আছে? প্রান্তিক বিক্রয়িত আয় রেখা, তাহলে কি লিখেছে ওরা? ওরা লিখেছে যে, মানে এটা কি, DD1 হচ্ছে গড় বিক্রয়িত আয় রেখা। ঠিক আছে? আর এটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। এটা গড় বিক্রয়িত আয় রেখা এক্স অক্ষের সমান্তরাল হওয়ায় প্রান্তিক বিক্রয়িত আয় রেখাও এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। কারণ একই হতে হবে। ঠিক আছে তো? হয়, কারণ গড় বিক্রয়িত আয় আর পরস্পর সমান হয়। তো এইটুকুই লিখেছে, ব্যাস। আর কিছু লিখতে হবে না। তাহলে কি বলে, দাম যখন স্থির, মানে বুঝতে পারলি ব্যাপারটা? মানে মেন ব্যাপারটা বোঝাটা নিয়ে পরীক্ষায় যখনই আসবে তোকে দুদিক অ্যাঙ্গেল থেকে বোঝাতে হবে। প্রথমে লিখবি দাম স্থির পূর্ণ প্রতিবিম্ব বাজার সম্ভব, তারপর এই টেবিলটা দিবি, টেবিলটা দিয়ে তুই ছবিটা, আমি যেটা সিঙ্গেল ছবি আঁকলাম, সিঙ্গেল ছবি আঁকবি, এই ছবিটা আঁকলেই হবে তাড়াতাড়ি। ঠিক আছে? সিঙ্গেল ছবি আঁকতে পারবি তো? সিঙ্গেল দুটো ছবিকে একবারে মার্চ করে দিবি, তারপর লিখবি, ব্যাখ্যা করে দেবে, যেটা ব্যাখ্যা করতে বললাম সেই ব্যাখ্যাটা করে দেবে, ব্যাস। তাহলে এনাফ, আর কিছু দরকার। হ্যাঁ, না, এই যে এই লেখাটা আর এই লেখাটা, দুটো লেখাটা একবারে লিখবি, 2 লাইন 2-3 লাইন লিখলেই হবে, বেশি বড় লিখতে হয় না। ঠিক আছে? এবার কি বলছে? দাম স্থির অবস্থায়, বললাম দাম যদি চেঞ্জ হয়, দাম চেঞ্জ হলে কোন বাজারে সম্ভব? বলবি দাম যখন পরিবর্তন হয় সেটা অপূর্ণাঙ্গ প্রতিবিম্ব বাজারে সম্ভব। লিখবি এটি অপূর্ণাঙ্গ প্রতিবিম্ব বাজারে সম্ভব, এটি তালিকার মাধ্যমে দেখানো হলো। ওই যে এইভাবে করছি আগেরটার মধ্যে লিখবো, পুরো সেম হবে ছক। কিউ, তারপর দাম মানে কি পি, তারপর টিআর, তাই তো? তারপর কি ছিল বল? এআর, তারপর এমআর। এখানে কি 1 থেকে 7 অব্দি নিয়েছি। কোশ্চেন করিস না, আগেরটা 5 নিয়েছি, এখানে 7 নেই। কোশ্চেন করিস না, কোশ্চেন করলে বোঝাতে অসুবিধা হবে, তাহলে বুঝতে পারবি কেন 7 নিলাম। একটু, কারণ দেখ 5টা এক্সাম্পল নিলে তুই প্রপার ছবিটা বুঝতে পারবি না, ছবি বুঝতে পারবি না। 7টা নিলে, 7 নিলে ছবিটা বোঝা যাবে। কেন আমি তোকে বলছি, একটু করতে যখন শেষ হবে তখন বলবো কেন 7 নিয়েছি। 4, 5, 6, 7। দামটা কি ছিল আগেরটায়? দাম আগের যে এক্সাম্পল বললাম, দাম কেমন ছিল? দাম সমান ছিল। এখানে কি সমান হবে? না, না, সমান হবে না। তাহলে দামটা কেমন হবে? দেখ, কমতে থাকবে আস্তে আস্তে, কম। 10। কেন কমতে হবে? তাহলে স্যার কেন কমাচ্ছেন, বাড়াচ্ছেন না কেন? দেখ, আমি কি বলি স্যার, যত বেশি গুডস আজকে তুই দোকান থেকে যত বেশি গুডস কিনবি, একটু কি নেয়, একটু তো কম হয়, যে প্রাইসটা একটু প্রাইসে ডিসকাউন্ট দিয়ে দেয়। ঠিক আছে? 10, 9, এটা এরকম একটা এক্সাম্পল তৈরি করে এগানো হয়েছে। ঠিক আছে? 10, 9, 8, 7, 6, 5, 4। ঠিক আছে? টিআর কত হবে বুঝতেই পারছিস? 10 হবে, 18 হবে, 24 হবে, 28 হবে, 30 হবে,
30 হবে, 28 হবে, হয়ে গেল এটা। এই 8 তো নিশ্চয়ই বুঝতে পারছিস কি হবে বলার চেষ্টা কর। 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 24কে 3 দিয়ে ভাগ করলে 8 হয়, 28কে 4 দিয়ে 7 হয়, 30কে 5 দিয়ে 6 হয়, 30কে 6 দিয়ে 5 হয়, ঠিক আছে তো? আর 28কে 7 দিয়ে 4 হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছিস তো? আগের অঙ্কনে কি ছিল? পি আর এ আর সমান ছিল না? হ্যাঁ। এখানে তো সমান হবে না। এম আরটা কি হয়? এম আর তো শিখিয়েছি অলরেডি। এম আর কি করে করেছিলাম বল ফর্মুলা? তুই এটা বলতে পারিস না ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। হুম, প্রথমটা যা ছিল তাই হবে অ্যাজ ইট ইজ 10। তারপরেরটা হুম, 10 ছিল 18 হলো কত বাড়ছে? 8 18 ছিল 24 হলো কত বাড়ছে? 24 ছিল 28 হলো কত বাড়ছে? 4। 28 ছিল 30 হলো কত বাড়ছে? 2। 30 ছিল 30 কত বাড়ছে? 0। ঠিক আছে? 30 ছিল 28 হলো কত বাড়ছে? -2। হুম, এই এম আর এর ঘরের দিকে তাকা, বাকি সব বুঝে গেছি। এম আর এর ঘরের দিকে তাকা। এম আর নিশ্চয়ই বুঝতে পেরেছিস, বুঝিসনি? এম আর বুঝেছিস তো? এবার কেন 7টা অব্দি ঘর গেছে জানিস তো? আমি এটাই বোঝাতে চাইছি যে এম আরটা নেগেটিভ। এম আর নেগেটিভ হয়। বুঝতে পারলি তুই? ততটাই অব্দি ঘর নিবি। মন দিয়ে শুনবি আমি যেটা বলছি। যখন দামটা চেঞ্জ হবে না, তখন এম আর এর ঘরটা কেমন করবি জানিস তো? আস্তে, আস্তে কমবে। কমতে, কমতে এমন এক্সাম্পল লাগবে 0 হবে এবং তারপর নেগেটিভ। নাহলে তো ছবি আঁকতে পারবি না তুই। কি বললাম বুঝতে পারলি তো? এম আরটা তুই এমন করবি দেখ, এম আরটা কেমন করবি? এম আরটা তুই যাই করবি আস্তে, আস্তে এম আরটা দেখ কি হচ্ছে? আস্তে, আস্তে দেখ কি হচ্ছে বল? কি হচ্ছে? দেখ, দেখ, তাকা এদিকে তাকা, কি হচ্ছে বল? কি হচ্ছে? কমছে তো? তারপর কমতে, কমতে কি হয়েছে লাস্টে? নেগেটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে, মাথায় রাখবি। তুই এম আর এর ঘরটা এমন সাজাবি যেন কমবে, কমতে, কমতে আস্তে, আস্তে নেগেটিভ, নেগেটিভ হয়। ঠিক আছে? এবার তোকে যদি কোশ্চেন করি, আচ্ছা এ আর কখনো নেগেটিভ হতে পারে? এ আর কোনোদিন নেগেটিভ হয় না। কেন জানিস তো? তুই ভাব, চিন্তা ভাবনা কর। এ আর করলি কি করে? ভাগ করলি না? হুম, ভাগফল কি কখনো মাইনাসে হয়? না, মানে ভাগফল তো মাইনাসে, দেখ, ভাগফল মাইনাসে হতে পারে। হতে পারে কিন্তু এই অঙ্কে হবে না, এখানে হবে না। কেন হবে না? কারণ টি আর টা কিসে বেরিয়েছে? টি আর কিসে? সব তো প্লাসে বেরিয়েছে। হুম, মানে এ আর কখনো নেগেটিভ হয় না। এ আর কখনো নেগেটিভ হয় না। এম আর নেগেটিভ হতে পারে। আচ্ছা আমি তোকে বলছি। এখানে দেখ ছবি আঁকার, ছবির দিকে ফোকাস করবি। টি আর টা কেমন ছিল? টি আর এর দিকে তাকা। 10 ছিল। বল টি আর কেমন হচ্ছিল? স্যার টি আর তো বাড়ছে। বাড়ছে, 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 বাড়তে, বাড়তে তারপর কি হয়েছে? ছবির দিকে তাকা, টি আর এর দিকে তাকা। টি আর কি বলছে দেখ। ছবির দিকে তাকিয়ে বল টি আর কি হচ্ছে? প্রথমে দেখ 10 ছিল 18 হলো, বাড়ছে। 24 বাড়ছে, 28 বাড়ছে, 30 বাড়ছে, কম বাড়লো। ঠিক আছে তো? তারপর 30 সমান হয়ে গেল। তারপর কি হচ্ছে বল? কমছে। ঠিক আছে? কমছে। বোঝা গেল কি বললাম? টি আর তারপর কমছে। ছবিটা যখনই আঁকবি আমি এরম আঁকলাম। আমি এরম আঁকলাম। ছবিটা এরকম দেখলি ছবিটা কেমন হলো? বোঝার চেষ্টা করবি। ভালো করে বোঝার চেষ্টা করবি। 0 থেকে শুরু হয়েছে। 0 থেকে শুরু হয়ে আস্তে, আস্তে কেমন হলো? কারণ বলছি কি উপরে বাড়ছে, 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 বাড়ছে। যেই বাড়ছে তারপরে তো কমছে। তাই নিচে নামলো। ছবিটা বুঝতে পারলি তো? এখন তোর মানে প্রশ্ন থাকতে পারে, "স্যার আমি যদি ছবিটা যদি এরকম করে দিই, ভুল করলে?" কিছু হ্যাঁ, ভুল করবি। কেন ভুল করবি? শোন, টিয়া বিক্রি কখনো মাইনাসে হয় না। হুম, আজকে আমার দোকানে কেউ কিছু কিনতে এসছে। একটা পেন কিনতে এসে টাকা দিয়েছে। বিক্রি কখনো মাইনাসে হয় না। আজকে আমি একটা দোকান খুলেছি। পেনের দোকান খুলে পেন বিক্রি করব। একটা পেন বিক্রি করলাম। দেখ না, এই যে আমি বিক্রি করব, দেখ ভালো করে দেখ। একটা পেন বিক্রি হলে ৳10 নিলাম। ২ টো পেন বিক্রি হলে ১৮ নিলাম। ২৪, ২৮, কম নিতে পারি। ৮ টা পেন বিক্রি করলাম তাহলে ৳৩ করে ৳২৪ নিলাম। তারপর ৯ টা পেন বিক্রি হলে ৳২ করে মানে ৳১৮ নিলাম। ১০ টা পেন একটা ৳১০ নিলাম। মাইনাসে কোনদিন হবে না। বিক্রিতে কখনো মাইনাসে হবে না। আর যেহেতু মাইনাসে হবে না, আর 0 হবে? কখনো 0 হতে পারে? না, আমি কোন বিক্রি 0 হতে পারে? না। তার মানে দেখ কেন আমি এই কার্ভে কেন ছেদ করিনি? যদি যদি এই কার্ভটা যদি আমি এখানে ছেদ করে দিতাম তাহলে তো 0 হতো। 0 হবে না। 0 হবে না। সে ছেদ করবে। আমি তো বললাম তোকে। 0 হবে না। আর নিচের দিকেও যাবে না। এটা কি হলো? এটাকে বলে টিআর। এটাকে বলা হয় টিআর। বোঝা গেল টিআর? আর এখানে আমি তোকে বোঝানোর জন্য মোটামুটি হাতে এঁকেছি তো। এরকমটা একটা ইকুয়াল এর মতন লাগছে না একটা? হুম, সমান হচ্ছে না? হুম, ঠিক আছে? তার মানে কেন সমান হলো স্যার? সমান এরকম কেন দিলেন? দেখ দুটো 30, 30 বোঝানোর জন্য। বোঝা গেল কি বললাম? এটা টিআর। টিআরটা বোঝা গেল তো? এখানটায় বইতে যেমন করে যেখানে যে দাগ আছে না এখান থেকে একটা লাইন টেনে দিয়েছে। কেন বোঝানোর জন্য? যেখানে সবচেয়ে হাইয়েস্ট রয়েছে। আচ্ছা এবার কি হচ্ছে বল? এবার বলছে স্যার আপনি এ আর এম আর এঁকে দিন। এ আর এম আর।
এ আর আর এম আর। এ আর কত দিয়ে শুরু হয়েছে বল? এ আর শুরু ছিল যখন তোর দ্রব্য ধর 10, দেখ এ আর কত ছিল বল? 10। এ আর কত ছিল বল? 10। শুরুতে কত ছিল বল? এ আর কত ছিল? 10। 10 মানে কি হচ্ছিল আস্তে আস্তে? স্যার এ আর তো কমছিল, এ আর কমছিল তো, এ আর কমছিল তো, কি বলে এ আর কি হচ্ছিল? এ আর দেখে কি এ আর কমছে, এ আরটা কিন্তু উপর দিয়ে যাবে এরকম, যেমন টি আরটা কত দিকে এখান থেকে গেছিল, টি আর এখান থেকে গেছিল কেন? মানে টি আর এখানে যাওয়ার কারণ, তুমি যদি একটাও যদি বিক্রি না করো তখন জিরো হবে। এ আরটা এখান থেকে শুরু হবে, যে এরকম যাওয়া উচিত, ঠিক কি এ আরটা? না, ঠিক আঁকা হয়নি। এরকম হবে, ঠিক? এটা হলো এ আর, বোঝা গেল? এবার এম আর, ছবির দিকে তাকা। এম আর, এম আর কি ছিল? এ আর যখন 10, এম আর তখন 10, মানে এ আর যেখান থেকে শুরু হবে এম আরও সেখান থেকে শুরু হবে, অর্থাৎ এম আর শুরু হবে কোথা থেকে? দেখ এম আর কিন্তু এখান থেকেই শুরু হবে, এখান থেকে কিন্তু এম আর শুরু হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? ছবি আঁকা তাকাবি। তারপর কথা ছিল এ আর যখন 9 ছিল এম আর তখন 8, তার মানে কি? এ আর যখন 8 ছিল এম আর তখন 6, মানে কি? এম আর কার্ভটা এ আর এর উপরে থাকবে না নিচে থাকবে? কি মনে হয়? নিচে থাকবে। তাহলে এটাই বোঝানোর জন্য আমি তোকে আঁকলাম। হয়ে গেল এবার, বোঝা গেল? এর নিচে যাবে তো, এম আর নিচে যাবে, এম আর নিচে যাবে, এম আর নিচে যাবে। দেখ ভালো করে দেখ, এম আর কি হচ্ছিল? 0। ছবি কিন্তু বুঝে বুঝে আঁকতে হবে, তুই মুখস্থ করতে পারবি না। ছবি তো তুই মুখস্থ করতে হবে, ছবি তোকে বুঝে বুঝে আঁকতে হবে। এই হলো, দেখ বইতে এটাই এঁকেছে, বুঝেছিস ব্যাপারটা? ছবিটা আলাদা আলাদা করে এঁকে দিলাম, বোঝা গেল কি বললাম? অবশ্যই প্র্যাকটিস করলে পরীক্ষা করবি কি করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেবে পরীক্ষায়, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। আমি আজকে যে কটা কোশ্চেন পড়ালাম সব কটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। আমি প্রথম দিন যে অঙ্ক যেগুলো পড়াবো সেগুলো ইম্পর্টেন্ট, আস্তে আস্তে ইম্পর্টেন্ট গুলো পড়াবো, যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমি আগে আগে পড়াবো। তার মানে এটা স্টার্ট দিয়ে রাখবো। অবশ্যই স্টার্ট দিবি। তাহলে এখানে কি লিখেছে? তাহলে ওরা দেখেছিস তো, ওরা এই টেবিলটা দিয়েছে। এই টেবিলে এই জায়গাটা কিছু লেখার দরকার নেই, এখান দিয়ে লিখতে হবে। তা কি লিখেছে? বলবি যে এই যে এই চিত্রে, বলবি যে বলবি যে এক্স অ্যাক্সিসে আমরা বিক্রির পরিমাণ আর ওয়াই অ্যাক্সিসে মোট বিক্রয়লব্ধ আয় দেখিয়েছি, ঠিক আছে? আর টি আর হলো কি? টি আর হলো মোট বিক্রয়লব্ধ আয় রেখা, ঠিক আছে? এই রেখা উৎপত্তি স্থল থেকে শুরু হয়ে ঊর্ধ্বমুখী হয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর, ঠিক আছে, নিম্নমুখী হয়েছে, মানে বুঝতে পারলি লিখেছে কি লিখেছে, ওটা বুঝে গেছিস? হয়ে গেল। তার মানে কি লিখবি এখান দিয়ে? এখান দিয়ে লিখবি টি আর হলো মোট বিক্রয়লব্ধ আয় রেখা। এই রেখা উৎপত্তি স্থল থেকে শুরু হয়ে প্রথমে ঊর্ধ্বমুখী হয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর, ঠিক আছে, নিম্নমুখী হয়েছে। নিম্নমুখী হয়েছে, ওই করে অনুভূমিক অক্ষে স্পর্শ করে না লিখলেও হবে, নিম্নমুখী হয়েছে। তারপর স্যার আর লিখবো? আর না লিখলেও চলবে, আর না লিখলেও চলবে। এখানে কি লিখেছে? পরিবর্তনী দামের ক্ষেত্রে অতিরিক্ত একক বিক্রির জন্য বিক্রেতার দাম কম করে, এই অবস্থায় গড় বিক্রিত আয় প্রাপ্ত আয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হচ্ছে। তো ওটাই আর কি যেটা বললাম। কি লিখেছে ওরা? ওরা এখানে কি লিখতে চেয়েছে? ওরা লিখেছে, দেখ তুই দেখ কি লিখেছে এখানে এই চিত্রে, এ আর হলো কি? গড় বিক্রিত আয় রেখা, আর যেটা কি হয়েছে ডান দিকে নিম্নমুখী হয়েছে। আর এম আর হলো প্রান্তিক বিক্রয়লব্ধ আয় রেখা, যে ডান দিকে নিম্নমুখী হয়েছে। কিন্তু এম আর রেখা এ আর রেখার নিচে অবস্থান করছে। বোঝা গেল কেন অবস্থান করছে? এম আর রেখা অনুভূমিক অক্ষে এম বিন্দুতে ছেদ করেছে, এই এম বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, করে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে তো? আর এই এম বিন্দুতে কি হয়? যেই বিন্দু ছেদ করে, এম বিন্দু ছেদ করে, তো তাহলে এম বিন্দুতে প্রান্তিক বিক্রয়লব্ধ আয় 0 হয়, ঠিক আছে, আর তার নিচের অংশ ঋণাত্মক হয়। বেশ, সুতরাং এম বিন্দুর ওপরের অংশে প্রান্তিক বিক্রয়লব্ধ আয় ধনাত্মক। এই যে এম বিন্দুর ওপরের দিকে, এইদিকে কি আছে? এম আর ধনাত্মক, আর নিচের দিকে ঋণাত্মক, ঠিক আছে? এম আর রেখা ডান দিকে নিম্নমুখী, আর এ আর রেখা নিচে অবস্থান করছে। ব্যাস, সুন্দরভাবে এইটুকুই। এটা কিন্তু তোকে পড়তে হবে, বুঝতে পারলি তো? এই কোশ্চেনটা যেটা পড়ালাম এগুলো কিন্তু ভালো করে একটা করে পড়তে হবে তো।